আমাকে ছেড়ে যাবেন না তীব্র ভাই। আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ যাবেন না। ঝাড়া মেরে দিবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তীব্র। হাত উঠিয়ে দিবার মুখের সামনে আঙ্গুল নাড়িয়ে শাসিয়ে বলল, আর যদি কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে আমি নিষ্প্রভের কাছে তোমার নামে বিচার দিব। বন্ধুর বোন বলে বারবার তোমাকে রেহাই দিয়ে দিব সেটা ভেবো না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে থাবড়িয়ে সোজা করে দিতাম। অসভ্য মেয়ে, লজ্জা করে না? নিজের ভাইয়ের বন্ধুর দিকে নজর দাও, আবার দেখতে পেলেই বিরক্ত করো। তুমি যাতে আমাকে আর বিরক্ত করতে না পারো তার জন্য আমি চলে যাচ্ছি অনেক দূরে। কথাগুলো বলতে বলতে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো তীব্র। আমাকে ছেড়ে যায়েন না তীব্র ভাই, আমি শেষ হয়ে যাব, আমি জীবন্ত লাশ হয়ে যাব। যাবেন না তীব্র ভাই, যাবেন না প্লিজ, যাবেন না তীব্র ভাই। ধরফরিয়ে উঠে বসে দিবা। বিছানার পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয়। বালিশের নিচ থেকে ফোন বের করে তীব্রের নাম্বারে কল দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন তীব্র। বালিশের নিচ থেকে বিকট শব্দে বেজে ওঠে তার ফোন। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে নাম্বার না দেখেই রিসিভ করে কানে ধরে। বিরক্তি নিয়ে বলে, কে? তীব্রের কণ্ঠ শুনে এখন তার শান্তি লাগছে। কোনো কথা না বলেই কল কেটে দেয় সে। তারপর শান্তিতে চোখ বুজে নিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। এমন মাঝরাতে কে ফোন দিতে পারে ভেবে পাচ্ছে না তীব্র। তার উপর কোনো কথা না বলেই কল কেটে দিয়েছে। আশ্চর্য হয়ে মোবাইলের স্ক্রিনে চোখ বোলায়। স্ক্রিনে জল করছে। বন্ধুর বোন মানে আমারও বোন। তীব্রের বুঝতে সময় লাগলো না কে কল দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছে না এত রাতে দিবা তাকে কল কেন দিল। আর কল দিয়েছেই যখন কোনো কথা না বলে আবার কল কেটে দিল কেন। সে এই বাদর মেয়েকে নিয়ে ভাবতে চায় না। এই মেয়ে যে হারে বজ্জাত, তার ফোনে লুকিয়ে নিজের নাম্বার জানু লিখে সেভ করেছিল দিবানী। দিবানীকে কিছু না বলে নিজেই নাম চেঞ্জ করে বন্ধুর বোন মানে আমার বোন লিখে সেভ করেছে। আর কিছু না ভেবে ফোন জায়গা মতো রেখে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় তীব্র। দিবানী হাসান, নাইম হাসান ও দিয়া হাসানের একমাত্র মেয়ে। ভাই নিষ্প্রভ হাসানের আহ্লাদের পরী। সবাই শর্ট করে দিবা বলেই ডাকে। দিবা, দিবা, ওঠ। আর কত ঘুমাবি? স্কুলে যাবি না? সময় তো হয়ে গেছে। 5 মিনিট ধরে রান্নাঘরে নাস্তা তৈরি করতে করতে দিবাকে ডেকে যাচ্ছেন দিয়া হাসান। অবশেষে আর না পেরে খুন্তি হাতে নিয়ে ছুটলেন নিজের একমাত্র কন্যার ঘরে। ঘুমের মধ্যে মুখে শীতল কিছু অনুভব করতেই লাফিয়ে উঠে বসল দিবা। হাত দিয়ে চোখ কষলিয়ে সারা ঘরে চোখ ফুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না দেখে আবার চোখ বুঝে খুলে বিছানার পাশ দিয়ে নামতে যাবে, তখনই কারো আগুন চাহনির শিকার হয়। মাকে খুন্তি হাতে নিয়ে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেকি হাসলো দিবা। হাসি হাসি ভাব মুখে ফুটিয়ে বলল, কি হয়েছে মা, তুমি এইভাবে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর আমার মুখে পানি বা কেন ঢেলেছো? কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে নেমে গিয়েছে দিবা। অতঃপর তাকে আর পাই কে? এক ছুটে ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিবার এসবে মোটেও বিস্মিত হলেন না দিয়া আসান। তিনি জানেন তার মেয়ে এমনই। কিছুক্ষণ বিড়বিড় করে আবার কিচেনে চলে গেলেন দিয়া হাসান। ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিল দিবা। তারপর টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন। তার মায়ের দিকে তাকিয়ে আসছি মা বলে বেরিয়ে গেল। রিকশায় উঠে তাহিকে কল দিয়ে বলল, আমি রিক্সাতে আছি, তুই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাক। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে তাহির দিকে এগিয়ে গেল দিবা। গিয়েই জড়িয়ে ধরল, যেন কতদিন পরে তাদের দেখা, কিন্তু তাদের প্রতিদিনই দেখা হয়। আর মোবাইলে তো কথা বলা আছেই। স্মিত হেসে তাহিও দিবার পিঠে হাত রাখলো। কিছুক্ষণ পরে ছাড়িয়ে বলল, কি রে দিবা, আজ এত লেট করলি কেন? তুই জানিস তোর জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পা ব্যথা হয়ে গেছে। এখন আমার পায়ের ব্যথা সারানোর দায়িত্ব কে নিবে শুনি? কানে হাত দিয়ে দিবা বলল, সরি আমার তাহি পাখি, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর তোর পায়ের ব্যথা সরানোর জন্য আমি আমার ভাইকে কল করছি, ওয়েট। ফ্যাল ফ্যাল করে দিবার দিকে তাকিয়ে রয়েছে তাহি। আসলে সে বুঝতে চেষ্টা করছে দিবা ঠিক কী বলেছে। যখনই বুঝতে পারল তখনই দাঁত কিরমির করে চোখ পাকিয়ে তাকায়। তাহির তাকানো দেখে মেকি হেসে দিবা বলে, আরে দোস্ত, আমি তো মজা করেছিলাম, আর কখনো দেরি হবে না, প্রমিস। কোনো কথা না বলে স্কুলের গেট দিয়ে ঢুকে যায় তাহি। দিবা ও তাহির পিছনে পিছনে স্কুলে ঢুকে। ক্লাস শেষ করে স্কুলের পাশের একটি ক্যাফেতে গিয়ে বসলো তাহি ও দিবা। তখনই দিবার ফোনে কল আসে। এই সময় কে কল দিয়েছে দেখার জন্য দিবার সাথে তাহিও ফোনের দিকে তাকালো। স্ক্রিনে ভাইয়া নাম দেখে চোখ ফিরিয়ে নেয়। ভাইয়ের ফোন দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করে লাউড স্পিকারে দেয় দিবা। তারপর সালাম বিনিময় শেষ করে বলে,
এই টাইমে তুই তো কল দিস না ভাই। আজ কি মনে করে এই সময় কল দিলি? ওপাশ থেকে নিষ্প্রভ বলে, আমি তোর স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে নিয়ে বাসায় যাব। কোথায় তুই? আরে আমি আর তাহি তো ক্যাফেতে এসেছি মাত্র, ফুচকা না খেয়ে যাব না, তুই বরং বাসায় চলে যা। ফুচকা খেতে হবে না আজ, জলদি আয়, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই ওয়েট কর, আমি আসছি। কল কেটে দিয়ে তাহির দিকে তাকালো দিবা। ফোন লাউডে থাকাতে সব শুনতে পেয়েছে তাহি। কোনো কিছু না বলেই ক্যাফে থেকে বেরিয়ে যায়। দিবা ও তাহির পেছনে পেছনে যেতে লাগলো। স্কুল গেটের সামনে এসে নিষ্প্রভকে দাঁড়িয়ে থাকতে দেখে দিবার দিকে তাকিয়ে আমি আসছি, ফোনে কথা হবে। বলে দিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলে যায় তাহি। লম্বা শ্বাস ছেড়ে দিবা ভাইয়ের দিকে এগিয়ে যায়। একটা কল আসে, ফোনে কথা বলতেছিল নিষ্প্রভ। কথা বলা শেষ হলে নিজের পাশে তাকায়। দিবাকে একা দেখে দিবার পিছনে চোখ বুলায় নিষ্প্রভ, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে বোনের দিকে তাকায়। ভাইয়ে তাকানোর মানে বুঝতে পেরে দিবা বলে, তাহি চলে গেছে। বোনের কথা শুনে মলিন হাসে নিষ্প্রভ। যাকে এক নজর দেখার জন্য ছুটে হলো, সেই তার আসার খবর শুনে চলে গেল। ভাইয়ের ব্যথিত মুখের দিকে তাকালো দিবা, বলল, চল ভাইয়া, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? কিছু না বলে রিক্সা দাঁড় করিয়ে বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো নিষ্প্রভ। যেতে যেতেই মনে মনে বলে নিষ্প্রভ, প্রেয়সী, যত ইগনোর করার করো, তবে একদিন এমন সময় আসবে যেদিন তুমিও আমার সাথে কথা বলার জন্য, আমার সঙ্গ পাওয়ার জন্য আমার মতোই ছটফট করবে, আমার প্রতি আসক্ত হবে, আমাকে হারানোর ভয়ে তোমার চোখ ছলছল করবে। বর্তমানে আমি তোমার কাছে সবচেয়ে অপ্রিয় একজন ব্যক্তি, কিন্তু একদিন ঠিকই আমি তোমার কাছে তোমার প্রিয় আসক্তি হব। রাত 11:30। ডিনার শেষ করে নিজের রুমের ব্যালকনিতে গিটার নিয়ে বসে আছে তাহি। পরনে ব্ল্যাক জিন্স ও শুভ্র টি শার্ট। তাহি সবসময় জিন্স শার্ট বা টি শার্ট এসব পরে অভ্যস্ত। আকাশের চাঁদের দিকে তাকিয়ে গিটারে টুংটাং আওয়াজ করছে সে। তাহি বরাবরই এমন, একা সময় কাটাতে ভালোবাসে। হঠাৎ ওর মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। গিটার রেখে উঠে দাঁড়িয়ে বাহিরে ব্যালকনির নিচে তাকাতেই বিস্মিত হয়ে গেল। ব্যালকনি দিয়ে মই দিয়ে উঠছে দিবা। নিচে নিষ্প্রভ দাঁড়িয়ে আছে। ব্যালকনির কাছে এসে দিবা বলে, আরে তাকে কি দেখছিস, আমাকে ওঠা। মুলি হাত বাড়িয়ে দেয়। তাড়াতাড়ি দিবার হাত ধরে টেনে উঠালো তাহি। কিছু বলবে তার আগেই দিবা বলে, যা বলার পরে বলিস, আগে ভাইয়াকে ওঠা। বেচারা সব কিছু একা একা নিয়ে উঠতে পারছে না। আবারও ব্যালকনির নিচে তাকায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ মই দিয়ে উঠে আসছে। তাহির কাছাকাছি এসে হাতে থাকা ব্যাগগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও শ্যামা পাখি, এগুলো রেখে হাত বাড়িয়ে দাও, আমি উঠব। ব্যাগগুলো সাইডে রেখে নিষ্প্রভের দিকে হাত বাড়িয়ে দেয় তাহি। তাহির বাড়ানো হাতের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে নিজের হাত রাখে নিষ্প্রভ। অতঃপর ব্যালকনিতে উঠে আসে। নিজের রুমের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে ভাই বোনের কাণ্ড কারখানা দেখছে তাহি। হঠাৎই দিবা ও নিষ্প্রভ একসাথে বলে উঠল, 1 2 3 4 5, হ্যাপি বার্থডে তাহি পাখি। 1 2 3 4 5, হ্যাপি বার্থডে তাহি পাখি। চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো তাহি। মানে আজ তার জন্মদিন ছিল, অথচ তার একদমই মনে ছিল না। বিস্মিত দৃষ্টিতে সামনে দাঁড়ানো দুই মানব মানবীর দিকে তাকিয়ে থাকে। একে অপরের দিকে তাকিয়ে মুচকি এসে তাহিকে টেনে এনে নিজের সামনে দাঁড় করায় দিবা। সাথে নিয়ে আসা ব্যাগ থেকে একটা রেপিং পেপারে প্যাক করা বক্স এগিয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মাই তাহি পাখি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। অবশেষে তুই 16 বছরে পা রাখলি। আই এম জাস্ট অবাক ইয়ার, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমাকে তো তুই চমকে দিয়েছিস। আমি না, তোকে চমক দেওয়ার জন্য আইডিয়াটা ভাইয়ার ছিল। সেই তো এত রাতে আমাকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তোকে সকালে স্কুলে উইশ করে দিব। আর চোখে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। নিষ্প্রভ তার দিকেই তাকিয়েছিল, যার কারণে দুজনের চোখাচোখি হয়ে যায়। আর সেই সুযোগটা নিয়েই চোখ মারে নিষ্প্রভ। চোখ বড় বড় হয়ে মুখ হা করে এবার পূর্ণ দৃষ্টিতে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। আস্তে আস্তে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার। কিন্তু কথাটা দিবা ও নিষ্প্রভের দুজনেরই কানে এসেছে। দিবা তো ভাইয়ের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে, আর নিষ্প্রভ সে তো ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখেছে। হাতে গিফট নিয়ে তাহির সামনে এসে দাঁড়ালো নিষ্প্রভ। গিফট বক্স বাড়িয়ে দিয়ে পরম আদুরে ভঙ্গিতে বলল, হ্যাপি বার্থডে শ্যামা পাখি।
তোমার 16 বছর পূর্ণ হয়েছে, মানে আমার হওয়ার পথে তুমি এক ধাপ এগিয়ে গিয়েছো। কোনো কিছু না বলে চুপ করে নিষ্প্রবের হাত থেকে গিফট বক্সটা নেয় তাহি। ততক্ষণে ব্যাগ থেকে কেক বের করে টেবিলে সাজিয়ে রেখেছে দিবা। অতঃপর কেক কাটা শেষ করে পার্টি স্প্রে হাতে নেয় দিবা ও নিষ্প্রব। বেচারি তাহি কি জানতো এদের মনে মনে এত পেচ? সামনে ফিরবার সুযোগ হয়নি। দুই ভাই বোন মিলে স্প্রে করে সাদা ভূত বানিয়ে দিয়েছে তাকে। অতঃপর আর তাদের পাইকে দুজনই ব্যালকনির দিকে ছুটে গেল। দিবা আস্তে আস্তে নেমে গেছে ততক্ষণে। নিষ্প্রব মইয়ে পা রাখবে তখনই তাহি ব্যালকনিতে উপস্থিত হয়। নিষ্প্রবের দিকে এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। তাহির চাহনি দেখে নিষ্প্রব মোটেও ভয় পেল না, বরং দূরত্ব গুছিয়ে তাহির কাছাকাছি এসে দাঁড়ালো। দু হাতে তার শ্যাম পাখির মুখমণ্ডল ধরে বলল, আর কয়েকটা বছর আমি পুরোপুরি ডক্টর হয়ে যাই, তখন তোমাকে একেবারে নিজের করে নেব। তুমি না চাইলেও জোর করে তুলে নিয়ে বিয়ে করব। আসছি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ক্ষুব্ধ হয়ে নিষ্প্রবের হাতের মাছ থেকে নিজেকে মুক্ত করল ত্রাহি। রাগী স্বরে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? কি হন আপনি আমার? হুটহাট আমাকে এভাবে স্পর্শ করবেন না, না হলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আর আপনি তো জানেন আমি কেমন। হ্যাঁ জানি তুমি কেমন। তুমি রাগী, গম্ভীর, কথা কম বলো। রাস্তাঘাটে কোনো ছেলে ডিস্টার্ব করলে পেটানো আরম্ভ করো। তো তাতে কি আমি তোমাকে ভয় পাই? আমার তো এই দস্যি রানীকেই চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকে ভালোবাসি। তুমি শুধু আমার, আমার একান্ত আসক্তি, আমার সবচেয়ে প্রিয় আসক্তি। আর দাঁড়ালো না নিষ্প্রব। ব্যালকনি দিয়ে যেভাবে এসেছিল সেভাবে নিচে নেমে গেল। দুই ভাই বোন মিলে গেট টপকিয়ে বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাগে শরীর জ্বলছে তাহির। একে তো তাকে ভূত বানিয়েছে, তার উপর বড় বড় ডায়ালগ মেরে গেল। রেগে দেয়ালে খুশি দিল, কিন্তু পরে নিজের হাতের যন্ত্রণায় ছটফট করতে করতে অনেক কষ্টে ফ্রেশ হলো। ব্যান্ডেজ করে ব্যথার ওষুধ খেয়ে নিষ্প্রবকে মনে মনে কয়েকশোটা গালি দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝ রাত হয়ে গেছে। তীব্র বুয়েটের স্টুডেন্ট, ল্যাপটপে বেশি ক্লাস করা হয় তার। একটা প্রজেক্টের কাজ করতে করতে মাঝ রাত হয়ে গেছে, সাথে মাথা ব্যথাও করছে। সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে পেইন কিলার খেয়ে নিল। বিছানায় শরীর এলানো মাত্রই চোখের রাজ্যের ঘুম ভর করলো, কিন্তু তার ঘুমের 12টা বাজাতে বিকট শব্দে ফোন বেজে উঠল। বিরক্তি সুযোগ শব্দ করে ফোন হাতে তুলে নেয় তীব্র। স্ক্রিনে জল করছে। বন্ধুর বোন মানে আমারও বোন। নামটা দেখেই মনের অজান্তেই হেসে দিল তীব্র। কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কিছু বলল না। অপর পাশ থেকেও শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে দিবা বলল, কেমন আছেন ইঞ্জিনিয়ার সাহেব? শরীর মন সব ভালো তো? এত রাতে কি এসব বলার জন্য ফোন করেছো? মানে আমাকে বিরক্ত না করলে তোমার ভালো লাগে না, তাই না? না, আপনাকে বিরক্ত না করলে আমার ঘুম আসে না, আর ঘুম না হলে আমি অসুস্থ হয়ে যাব। নিজের ভালো তো পাগলেও বোঝে, আর আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই তো আপনাকে বিরক্ত করে তারপর ঘুমাতে যাই। বজ্জাত মাইয়া, সামনে পাইলে থাবড়িয়ে সোজা করে দিতাম। কি আমি ফকিনীর পোলা? আচ্ছা তুমি তো বড়লোকের মাইয়া, তাহলে তুমি এই ফকিনীর পোলার সাথে কথা বলো কেন? খুব তো ভালোবাসি বলে পিছু ঘুরো। জিভ কেটে তবা তবা করে নিজের গালে চড় মারে দিবা। সেটা কি বলল? অপরাধী গলায় বলে, ইঞ্জিনিয়ার সাহেব সরি, আসলে আপনি তো জানেন আমি বেশি ড্রামা সিরিয়াল দেখি, তাই এমন করে বলেছি। প্লিজ আপনি মাইন্ড করেন না। ফাজিল মেয়ে, ফোন রাখো। আর কখন আমাকে কল দিবে না তুমি, দিলে খুব খারাপ হয়ে যাবে। ওপাশ থেকে দিবার ন্যাকা কান্নার অভিনয় করে বলে, অন্তরেতে দাগ লাগায়ারে বন্ধু আমার হইলা না, কলিজা পুইরা গেলারে ইঞ্জিনিয়ার সাহেব আমার রইলা না। মহাবিরক্তি নিয়ে কল কেটে দিল তীব্র। মাথার মধ্যে বালিশ চেপে ধরে শুয়ে পড়ল। এই মেয়ে তাকে শান্তিতে ঘুমোতে দিবে না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। দিভাদের এসএসসি পরীক্ষা অনেকদিন আগেই শেষ। কয়েকদিন পরে রেজাল্ট বের হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে তাহি ও দিবা দুজনেরই কোথাও ঘোরা হয়নি, তাই দিবা সিদ্ধান্ত নিল তাহিকে নিয়ে আজ একটু শপিংয়ে যাবে, সাথে আশেপাশে কোথাও ঘুরবে। ফোন হাতে নিয়েই কল করলো তাহিকে। কল রিসিভ করতেই বলল, কিরে শয়তান সিমরি, কি করস? ওপাশ থেকে তাহি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষ ফোন দিয়ে কত সুন্দর করে সালাম বিনিময় করে, আর এই মাইয়া, উফ। সব বাদ দিয়ে ওপাশ থেকে তাহি বলল, কিছু না, এই তো
আকাশ দেখছিলাম। তুই কি করিস? আমি বসে আছি। শোন না ইয়ার, যে জন্য কল দিয়েছি, আমার না ঘরে বসে বোরিং লাগছে। চল আজ কোথাও থেকে ঘুরে আসি, সাথে কিছু শপিংও করব। আমারও সেম। তাহলে এটাই ফাইনাল। আমরা আজ ঘোরাঘুরি করব আর শপিং করব। তুই রেডি হয়ে তোর বাসার নিচে দাঁড়িয়ে থাক, আমি আমার বাইক নিয়ে আধা ঘন্টার ভেতরে আসছি। আচ্ছা বলে কল কেটে কালো ফতোয়া ও জিন্স পরে গলায় ওড়না পেঁচিয়ে রেডি হয়ে নিল দিবা। বাসার ঘরে এসে মাকে বলে বের হবে তখনই নিষ্প্রবের ঘর থেকে নিষ্প্রব ও তীব্র বেরিয়ে আসে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে দিবা। মানে তীব্র কখন এলো? বজ্জাত লোক এসেছে অথচ তাকে একটা বারও বলেনি। পর মুহূর্তেই নিজের ভাবনাতে উপহাসের হাসি হাসলো দিবা। তীব্র কেন তাকে বলবে? কে হয় দিবা তার? দিবা ভালোবাসলেও তীব্র তো তাকে ভালোবাসে না। বরং দিবা তীব্রের আশেপাশে থাকলে বিরক্ত বোধ করে তীব্র। দিবার সামনে নিষ্প্রব এসে দাঁড়ায়, বলে, কিরে, কোথাও যাচ্ছিস তুই? হ্যাঁ ভাইয়া, ঘরে বসে বোরিং লাগছিল, তাই তাহিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সাথে কিছু শপিংও করব। নিচে তাহি দাঁড়িয়ে আছে, আমি যাই। চল আমরাও যাব। তোমরা মানে? মানে আমি আর তীব্র। পাশ থেকে তীব্র বলে। কি জন্য ইয়ার? খুরুক নাইরা, আমরা গিয়ে কি করব? নিষ্প্রব তীব্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আরে ইয়ার, তোর ভাবিও তো যাচ্ছে, তোর ভাবির সাথে একটু সময় কাটাবো আর কি। আর দিবা আমার বোন, আমার একটা দায়িত্ব আছে না, এভাবে একা একা কিভাবে যেতে দিব? মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তীব্র বলে। ঠিক আছে, চলো। নিষ্প্রব দিবার দিকে তাকিয়ে বলে। চল তাড়াতাড়ি, তাহি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র যাবে শুনে দিবার খুশি দেখে কে? ওর ইচ্ছে করছে নিষ্প্রবের গলা ঝরিয়ে ধরে বলতে, তাঙ্কু আমার ভাই, তুই পৃথিবীর সেরা ভাই। কিন্তু বলা যাবে না, না হলে নিষ্প্রব বুঝে যাবে যে আমি তীব্রকে ভালোবাসি। দিবারা গেটের বাইরে এসে দেখে তাহি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো শার্ট, কালো জিন্স ও কালো জ্যাকেট, হাতে বাইকের চাবি। তাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিষ্প্রব। তীব্রের ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বের হয়ে তাহির সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সামনে নিষ্প্রবকে দাঁড়াতে দেখে ভ্রুকুচকে তাহি বলে। কি? ঠোঁট কামড়ে নিষ্প্রব বলে, আজ তুমি কালো পরেছো, আজ আমিও কালো পরেছি, দেখছো আমাদের কত মিল। বিরক্তি নিয়ে তাহি বলে। সে তো কালো আমি সবসময় পরি, মাঝে মধ্যে অন্য কালারও পরা হয়। দিবার দিকে তাকিয়ে বলে, আর কত দাঁড়িয়ে থাকবো, চল। হ্যাঁ চল। আর ভাইয়া, ভাইয়া কিন্তু আমাদের সাথে যাবে। কি? কিন্তু কেন? বাঁকা হেসে নিষ্প্রব বলে। আমার বোনের একটা সেফটি আছে না, আমি ভাই হয়ে ওকে কিভাবে একা একা কোথাও যেতে দেই বলো? আমার তো একটা দায়িত্ব আছে। দিবার দিকে তাকিয়ে তাহি বলে। এখন কোথায় যাবি? আগে মার্কেটে চল, শপিং করে নেই, পরে ঘোরাঘুরি করব। হালকা ধমক দিয়ে নিষ্প্রব বলে। গাধি, শপিংয়ের ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবি? আগে ঘোরাঘুরি কর, আসার সময় শপিং করবি। ভাইয়ের কথা শুনে জিভ কাটলো দীপা। ঠিকই তো, শপিং ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবে নাকি? নিষ্প্রবের দিকে তাকিয়ে বলল, চলো আগে ঘুরোঘুরি করি। তাহির দিকে তাকিয়ে বলে। চল। নিজের বাইকে উঠে বসে তাহি। মাস্ক পরে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে নেয়, হেলমেট পরে দিবাকেও একটা হেলমেট পরিয়ে দেয়। অতঃপর বলে, কোন দিকে যাব? ততক্ষণে নিষ্প্রব তীব্র নিষ্প্রবের বাইকে উঠে গেছে। হেলমেট লাগাতে লাগাতে নিষ্প্রব বলে, আগে লেকের পাড়ে চলো। ঠিক আছে বলে বাইক স্টার্ট দিল তাহি। নিষ্প্রব বাইক স্টার্ট দিয়ে তাহির সাথে সাথে যাচ্ছে। হঠাৎ কিছু দূর গিয়ে তাহি বাইক থামিয়ে দিবার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তাহিকে বাইক থামাতে দেখে নিষ্প্রব বাইক থামায়, বলে, কি হয়েছে, থামলে কেন? তাহির দিকে তাকিয়ে হালকা হেসে দিবা বলে, সরি ইয়ার, আমি কি করব বল? যদি পড়ে যাই তাই বারবার তোর কোমর জড়িয়ে ধরি। রুকুচকে নিষ্প্রব বলে, তো মেয়ে হয়ে তো আরেকটা মেয়ের কোমরে ধরেছে, তাতে এত রিয়েক্ট করার কি আছে? আসলে ভাইয়া, তাহির সুরসুরি আছে। কিছু একটা ভেবে বাঁকা হেসে নিষ্প্রব বলে, তাহলে এক কাজ কর, তুই আমার বাইকে চলে আয়, তীব্রের সাথে যা, আমি না হয় তাহির সাথে। নিষ্প্রবকে আর কিছু বলতে না দিয়ে আমার কাঁধ ধরে বস বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায় তাহি। পিছন থেকে নিষ্প্রব শব্দ করে এসে ওঠে, সাথে তীব্র। হাসি থামিয়ে তীব্র বলে, কি ইয়ার, তুই সবসময় মেয়েটার পিছনে লেগে থাকিস, আর একটু আগে কি প্রস্তাব দিচ্ছিলি? বেচারি নিশ্চয়ই লজ্জা পেয়েছে। লজ্জা আর তাহি,
ও লজ্জা পেতেও জানে? আমার মনে হয় জীবনে কোনোদিন লজ্জা পায়নি। সবসময় মুখকে অন্ধকার করে রাখে আর শুধু রাগ দেখায়। আরে ও ছোট থেকেই এমন, মেবি একটু গম্ভীর, কিন্তু ওর মন খুব ভালো। সব সময় নিজের সাধ্যের মধ্যে সবাইকে সাহায্য করে। কয়েকদিন আগেও দেখলাম রাস্তার পাশে এতিম শিশুদের খাবার বিতরণ করেছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমার শ্যামা পাখির এরকম স্বভাবের জন্য আমি আরও ওর উপর দুর্বল হয়ে যাই। আরে চল চল, ওরা আমাদের রেখে চলে গেল তো। আরে হ্যাঁ, খেয়াল ছিল না। বাইক স্টার্ট দিয়ে রেস বাড়িয়ে তাহির বাইকের কাছাকাছি আসে নিষ্প্রভ। লেকের পাড়ে এসে বাইক থামায় তাহি। বাইক থেকে নেমে হেলমেট খুলে হাতে নেয়। তখনই কোথা থেকে একটা ছেলে এসে জড়িয়ে ধরে। ততক্ষণে নিষ্প্রভও চলে এসেছে। তাহিকে কোনো ছেলে জড়িয়ে ধরেছে এটা দেখে নিষ্প্রভের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। তাহির দিকে তাকিয়ে বাইক থামাতে গিয়ে তাহির বাইকের সাথে নিষ্প্রভের বাইকের ধাক্কা লেগে যায়। তাহির বাইকটি পড়ে যায়। বাইক পড়ার শব্দে জড়িয়ে ধরা ছেলেটিকে নিজের থেকে টান দিয়ে ছাড়ায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ বাইক থেকে নেমে এসে দাঁড়িয়েছে। নিজের বাইকের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে তাহি বলে, মাই করল্লা। করলা। করলা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিষ্প্রভ ও তীব্র। অতঃপর একসাথে হেসে ওঠে। তীব্র অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, সিরিয়াসলি তাহি, তুমি শেষ পর্যন্ত নিজের বাইকের নাম করলা রেখেছ? সুযোগ বুঝে তীব্রের সাথে কথা বলার জন্য দিবা বলে, তাহির করলা ফেভারেট, তাই ও বাইকের নামও করলা রেখেছে। মুহূর্তেই নিষ্প্রভ রেগে মেগে যায়। তাহির দিকে এগিয়ে যায়। তাহির দিকে তাকিয়ে বলে, কে এই ছেলে? তোমাকে এভাবে জড়িয়ে ধরছিল কেন? একে তো নিজের করলার অবস্থা নিষ্প্রভ খারাপ করে দিয়েছে, তার উপর সরি না বলে প্রশ্ন করছে। রাগে সহ্য করতে না পেরে নিষ্প্রভকে ধাক্কা মারে তাহি। ধাক্কা খেয়ে নিষ্প্রভ পড়েনি, কিন্তু ওর বাইক পড়ে গেছে। সেটা দেখে তাহি বলে, টিট ফর ট্যাট, অসভ্য ডাক্তার। তাহিকে যে ছেলেটা একটু আগে জড়িয়ে ধরেছিল সেই ছেলেটার কলার ধরে খুশি মারতে হাত উঠায় নিষ্প্রভ, কিন্তু তার আগেই তাহি টান দিয়ে ছাড়িয়ে নেয়। অতঃপর নিষ্প্রভের দিকে তাকিয়ে ক্ষুব্ধ হয়ে বলে, আপনার সাহস কি করে হলো ওর কলার ধরার? কি করেছে ও? আপনি কেন শুধু শুধু সাউন্ডকে মারতে আসছেন? শুধু শুধু মারতে চাইছি না। ও তোমাকে জড়িয়ে ধরলো কেন? হোয়াই? সাউন্ড আমার আর দিবার স্কুলের ফ্রেন্ড। অনেকদিন পরে দেখা হয়েছে, তাই এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরেছিলাম। তাই বলে আপনি মারামারি করবেন? কি করব? ওর সাহস কি করে হলো আমার শ্যামা পাখিকে জড়িয়ে ধরার? তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম। ভবিষ্যতে আমার শ্যামা পাখির থেকে দূরে থাকবে। মাইন্ড ইট। শাওন ছেলেটি অপরাধী সুরে বলল, সরি ভাইয়া, আমি এক্সাইট হয়ে জড়িয়ে ধরেছিলাম, ভাবিনি এত কিছু হবে। তাহির দিকে তাকিয়ে বলল, সরি ইয়ার, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি, ক্ষমা করে দিস, আসি। বলেই শাওন চলে গেল। দিবা তাহির হাত টেনে নিয়ে গিয়ে লেকের পাড়ে বসলো। তীব্র ও নিষ্প্রভকে টেনে নিয়ে লেকের পাড়ের এক জায়গায় বসালো। এভাবেই আধা ঘন্টা কেটে গেল। নিষ্প্রভ দিবাকে ইশারা করলো ওর জায়গায় আসতে। দিবা তাই করলো। নিষ্প্রভ উঠে গিয়ে তাহির পাশে বসলো আর দিবা তীব্রর পাশে। তাহি সোনা, রাগ করেছো? সরি, তোমার সাথে আমার কাউকে সহ্য হয় না। কিন্তু আমি সাউন্ডকে মারতে যাওয়ার জন্য সরি বলবো না, কারণ ও অপরাধ করেছে, তোমাকে ছুঁয়েছে। আর বাকি সব কিছুর জন্য সরি। তোমার বাইক আমি ইচ্ছে করে ফেলে দেইনি। সাউন্ডের সাথে তোমাকে দেখে হুঁশ ছিল না, ব্রেক কষতে গিয়ে ধাক্কা লেগে গেছে। তাই কিছু বলল না, একইভাবে লেকের পানির দিকে তাকিয়ে রইল। নিষ্প্রভ তাহির মনোভাবে থাকা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। অপরদিকে দিবানির উপর বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র। আর দিবা তীব্রের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে। আসলে দিবার রাগের কারণ হলো নিজের ফোনে চার্জ ছিল না বলে তীব্রকে বলেছিল ওর ফোনটা দিতে, সে ছবি তুলবে। যদিও তীব্র প্রথমে দিতে চায়নি, পরে দিবার অনুরোধে দিতে বাধ্য হয়। দিবা যখন তীব্রের ফোনে ছবি তুলতে ব্যস্ত তখনই তীব্রের ফোনে একটা কল আসে। দিবার হাতে তীব্রের ফোন থাকায় দিবা কল রিসিভ করে কানে ধরে। কিছু বলবে তার আগে উপাস থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলেছিলে, হ্যালো তীব্র জানু, কোথায় তুমি? আমি তোমার বাসায় তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ বেবি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ব্যাস এতটুকু শুনে রাগে দিবা কলটা কেটে দেয়। কল লিস্টে চোখ পড়ায় তার নিজের নাম্বার সেভ করা। বন্ধুর বোন মানে আমারও বোন, সেটাও চোখে পড়ে, যাতে দ্বিগুণ রেগে যায় দিবা। কটমট দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে নাম পরিবর্তন করে বন্ধুর বোন মানে আমার বউ লিখে সেভ করে। তারপর তীব্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে,
কে মেয়েটা যে আপনার বাসায় আপনার জন্য অপেক্ষা করছে? আমার কাজিন রিয়া তোমার মতোই সবসময়ই আমাকে বিরক্ত করে। আমি বিরক্ত করি, আর সেই বিরক্ত আপনাকে সহ্য করতে হবে। আমি দিবা যতদিন আছি ততদিন আপনাকে বিরক্ত করব, কিন্তু ওই মেয়ে কেন আপনাকে বিরক্ত করবে? তাকে বলে দিবেন আপনার বউ আছে। ওকে? কার বউ? কিসের বউ? আমার বউ আসবে কোথা থেকে? আমি তো বিয়েই করিনি। করেননি, করবেন। আর কিসের বউ মানে? আমি আপনার বউ, আপনার ভবিষ্যৎ বউ। আপনাকে বিরক্ত করার অধিকার শুধু আমার, আর কারণ না। তাই আপনার ওই কাজিনকে বলে দিবেন আমার কথা, আপনার বউ আছে। তাতেও যদি আপনার পিছু না ছাড়ে তাহলে আমি নিজে গিয়ে ওই শাকচুন্নির মাথার চুল কেটে দিয়ে আসবো। ধমকে উঠে তীব্র। তার প্রচণ্ড রাগ হচ্ছে। রাগেশ্বরে চিবিয়ে চিবিয়ে বলে, কে আমাকে বিরক্ত করে আর কে করে না সেটা আমি বুঝবো। তুমি আমার বিষয়ে কথা বলার কে? বউ? বিয়ে হয়েছে তোমার সাথে আমার? নাকি আমি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বলেছি কখনো? না, বলেননি, কিন্তু একদিন ঠিকই আপনি আমাকে ভালোবাসবেন, আমাকে বিয়ে করে বউ বানাবেন। স্বপ্ন দেখতে থাকো। দেখো দিবা, এখনো সময় আছে, আমার পিছু ছেড়ে দাও। তুমি আমাকে কখনো পাবে না। কেন পাবো না? আপনি শুধু আমার। তোমাকে কিছু বলে লাভ নেই, থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। তুমি যতই চেষ্টা করো না কেন কখনো আমাকে নিজের প্রতি দুর্বল করতে পারবে না, আর কখনো আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। বেহায়ের মতো আমার পিছু ঘোরা ছেড়ে দাও। সামান্য লজ্জাবোধ থাকলে কখনো আর আমার সামনে দাঁড়াবে না। বলেই তীব্র নিজের ফোন নিয়ে উঠে গেল। চোখ দিয়ে পানি পড়ছে দিবার। এত অপমান কখনো করেনি কেউ। তীব্রের হাজার বারণ সত্ত্বেও শুনেনি। বারবার বেহায়ার মতো ঘুরতো, এই বুঝি তীব্র তাকে কখনো মেনে নিবে, তাকে ভালোবাসবে। কিন্তু দিবার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, হয়তো কখনো পূরণ হবে না। তাহির ডাকে ভাবনা থেকে বের হয় দিবা। চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। পিছু ফিরে তাহির দিকে তাকায়। তাহিও তার দিকেই তাকিয়ে আছে। হয়তো কিছুটা বুঝতেও পেরেছে। দিবার হাত ধরে বাইকের কাছে নিয়ে যায় তাহি। দিবা বলে, কোথায় যাব? কেন? তুই না বললি শপিং করবি? ও আচ্ছা, চলো তাহলে। তাহি ও দিবা বাইক দিয়ে শপিং মলের দিকে গেল। তীব্র ও নিষ্প্রভ বাইক নিয়ে তাদের পিছনে গেল। শপিং মল। একের পর এক কাচের চুড়ি দেখে পছন্দ করছে দিবা। মেয়েটা এসবের প্রতি খুবই আসক্ত। আর তাহি, সে তো শার্ট প্যান্ট ও লেডিস স্কার্টস পছন্দ করতে ব্যস্ত। তার দ্বারা কি কখনো চুড়ি শাড়ি কিনা হবে? পড়া তো দূরে থাক। দিবার দিকে তাকিয়ে আছে তীব্র। মুখ দেখে বুঝতে পারছে মেয়েটি তার কথায় কষ্ট পেয়ে কেঁদেছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। বলা বাহুল্য, দিবা খুবই স্ট্রং পার্সোনালিটির। আর তাহি, সে তো দিবাকেও ছাড়িয়ে। যেমন স্ট্রং পার্সোনালিটি, তেমনি রাগীও গম্ভীর। ঘুরে ঘুরে সব কিছুতে চোখ বুলাতে বুলাতে একটা সাদা পাথরের কাজ করা শুভ্র শাড়িতে চোখ আটকে যায় নিষ্প্রবের। কোনো কিছু না ভেবেই শাড়িটা কিনে নেয়, সাথে কাচের শুভ্র রাঙা চুড়িও। সে জানে তাহি শাড়ি পরে না, কিন্তু তবুও কিনেছে, বিয়ের পর পরতে বলবে। আরেকটা শাড়ির দিকে চোখ যায় নিষ্প্রবের। সেটাও শুভ্র রঙের, কিন্তু কালো রঙের পাড়ও কালো পাথরের কাজ করা। শাড়িটার দিকে একবার ও চুড়ি দেখতে থাকা দিবার দিকে একবার তাকালো। তার বোনটাকে এই শাড়িতে খুব মানাবে, তাই এটাও কিনে নিল। তারপর শাড়িটি দিবার সামনে গিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। শাড়ি দেখে দিবা খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে। নিষ্প্রভ হেসে বলে, আরে পাগলি বোন, ছাড়। শাড়ির সাথে যা কিছু দরকার সব পছন্দ কর। জুতা, চুড়ি, অর্নামেন্টস, যা তোর প্রয়োজন। দিবা খুশি মনে সবকিছু পছন্দ করতে শুরু করলো। কে বলবে একটু আগে এই মেয়ে প্রিয় মানুষের অপমানজনক কথায় চোখের জল ফেলেছে। দুটা কালো টি শার্ট, দুটা কালো প্যান্ট, একটা সাদা ও একটা কালো শার্ট, কালো ক্যাটস, এগুলোই তাহির শপিং। নিষ্প্রভ তাহির দিকে এগিয়ে গেল, বলল, কখনো তো শাড়ি টাড়িও পছন্দ করতে পারো। নিষ্প্রভের দিকে না তাকিয়ে তাহির জবাব দিল, আমার যা ইচ্ছা তাই পরবো, আপনার সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? এমনি বললাম, কখনো শাড়ি পরো, দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে। কারণ মেয়েদের শাড়িতেই বেশি অসাধারণ লাগে। হয়েছে, শেষ আপনার ভাষণ দেওয়া। এত যখন শাড়ি আপনার পছন্দ, তাহলে বিয়ে করে নিজের বউকে সারাদিন রাত শাড়ি পরিয়ে রাখবে, কেউ মানা করবে না। সে তো রাখবই, বউ না পড়তে চাইলে জোর করে পড়াবে। গুড, তাহলে আপনার এই কথাগুলো আপনার বিয়ে করা বউকে বলবেন, আমাকে বলতে আসবেন না। আমি কি পরবো আর কি পরবো না সেটা আমার ইচ্ছে। গট ইট? ইয়া, বাট তুমি তো আমার বউ হবে, তাই আর কি। তবে সমস্যা না, তোমার যা খুশি পরো। বিয়ের পর আমার যখন তোমাকে শাড়িতে দেখতে ইচ্ছে করবে, তখনই তুমি শাড়ি পরবে।
পাগল আপনি? কিসের বিয়ে? আমি আপনাকে বললাম আপনার বউকে গিয়ে শাড়ি পরার কথা বলুন, আর অমনি আপনি আমাকে আবার বিরক্ত করতে লেগে গেলেন। শুনুন, একটা কথা কান দিয়ে ভালো করে ঢুকিয়ে নিন। তাহিনা কাউকে কখনো ভালোবেসেছে আর না কাউকে কখনো বাসবে। তাই আমার পিছু করা ছেড়ে দিন, সেটা আপনার জন্যই মঙ্গল হবে। কে কাকে ভালোবাসবে আর কে কাকে ভালোবাসবে না সেটা তো সময় বলে দিবে তাহি পাখি। তবে তুমিও আমাকে আমার মতো করে ভালোবাসবে, হয়তো আমার থেকেও বেশি, হয়তো দেরি হবে, কিন্তু তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমি তোমার শক্ত খোলসে আচ্ছাদিত মনে আমার জন্য ভালোবাসা জন্মে রাখবো। তুমিও আমার মতো পাগল হবে, উন্মাদ হবে, আমার প্রতি আসক্ত হবে। আমি তোমার কাছে খুবই অপ্রিয় একজন ব্যক্তি, তবে একদিন ঠিকই তোমার প্রিয় আসক্তি হব, দেখে নিও। বলে নিষ্প্রভ শপিং মল থেকে বেরিয়ে গেল। তাহিরও শপিং করা শেষ, তাই দিবাকে নিয়ে সেও বেরিয়ে গেল শপিং মল থেকে। শপিং মল থেকে বেরিয়ে দিবা বলল, তাই চল ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। নিষ্প্রভ তীব্রের দিকে তাকিয়ে দিবা বলে। ভাইয়া চলো ফুচকা খাবো। নিষ্প্রভ কোনো কথা না বলেই মাথা নাড়িয়ে সামনের ফুচকার স্টলের দিকে হাঁটা ধরল। পিছু পিছু তীব্র। ফুচকা খেয়ে সবাই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দিবাকে ওর বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে তাই নিজের বাসার দিকে চলে গেল। আর সেদিকে তাকিয়ে নিষ্প্রভ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই মেয়েটা কবে যে তাকে বুঝবে, কবে ভালোবাসবে। রোজ স্বপ্নে কত শত ভালোবাসাময় মুহূর্ত উপভোগ করে নিষ্প্রভ, তবে তার স্বপ্নে আদৌ বাস্তবে তা পূরণ হবে তো? হবে, হতেই হবে। এসব ভেবে ভেবেই নিষ্প্রভ বাসার ভিতরে ঢুকে গেল। নিষ্প্রভের বাইক দিয়ে গিয়েছিল বিধায় নিজের বাইক নিষ্প্রভদের বাসার গেটের সামনে রেখে গিয়েছিল তীব্র। নিজের বাইকে উঠে স্টার্ট করে গেট দিয়ে বেরোবে তখনই দিবা সামনে এসে দাঁড়ায়। বিরক্ত হয়ে তাকিয়ে আছে তীব্র। বলে, কি জন্য এইভাবে পথ আটকে দাঁড়িয়েছো? কিছু কথা বলতে। কি কথা? যা বলার তাড়াতাড়ি বলো। তোমাকে সময় দিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বেশি সময় নষ্ট করব না আপনার। যা বলতে চাইছিলাম, আমি আর আপনাকে কখনো বিরক্ত করব না ইঞ্জিনিয়ার সাহেব। বাহ, ভালো তো। আমার তখনকার বলা কথাগুলো তাহলে কাজে লেগেছে। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার তখনকার বোঝানোর জন্য সরি। আমি সত্যিই আর কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সামনে আর আসবো না। আজ থেকে দিবা নামের কেউ আর আপনাকে ভালোবাসি বলে বিরক্ত করবে না। আপনি তখন আমাকে যেই অপমানগুলো করেছেন সেটা আমার আত্মসম্মানে লেগেছে, আর আমি আমার আত্মসম্মানের জন্য সব কিছু করতে পারি। আপনি আপনার প্রতি দুর্বল হয়ে বেহায়াপনা করাটা দেখেছেন। এখন থেকে দিবার আত্মসম্মান বোধ দেখবেন। দোয়া করি আপনি যেন আপনার মন মতো কাউকে পান। ভালো থাকবেন, আসি। বলেই দিবা চলে গেল। দিবার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র। দিবার কথাগুলো কোথাও আঘাত করেছে তার। দিবা আর কখনো তাকে বিরক্ত করবে না, সেটাতে তো তার খুশি হওয়া উচিত। কিন্তু তীব্র কেন খুশি হতে পারছে না? কোথাও চিনচিন ব্যথা হচ্ছে। নিজের ভাবনাকে পাত্তা না দিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায় তীব্র। যদি পেছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত কেউ তার মুখ থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চোখের জল মুছে নিল দিবা। সে ভেবেছিল তীব্র হয়তো কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তীব্র চলে গেল। এক রোখা কণ্ঠে দিবা বলে, আপনি একদিন ঠিকই আমাকে ভালোবাসবেন, আমার প্রেমে দিওয়ানা হবেন, পাগল উন্মাদ প্রেমিকের মতো আমার পেছনে ছুটবেন। কিন্তু সেদিন আপনি আমাকে পাবেন না। আপনার আফসোস হবে, আর সেই আফসোসে ভরা মুখটা আমি দেখে তৃপ্তি লাভ করব। নিজের ঘরে যাওয়ার আগে মায়ের ঘরে যায় দিবা। সেখানে নিষ্প্রভ ছিল। দিবা গিয়ে তার মাকে বলে, মা, ভাইয়া, আমি দেশে থাকবো না। আমি সুইজারল্যান্ডে চলে যেতে চাই। বাকি পড়াশোনা সুইজারল্যান্ডেই করব। বিস্ময় নিয়ে নিষ্প্রভ বলে, কি বলছিস বোন? তুই সুইজারল্যান্ড যাবি? তুই ঠিক আছিস তো? মাকে ছেড়ে আমাকে ছেড়ে থাকতে পারবি তুই? আর তাহি, ওকে ছাড়া চলতে পারবি? আমি কিছু জানি না, আমি কিছু শুনতে চাই না। আমি সুইজারল্যান্ডে পড়াশোনা করব, এটাই শেষ কথা। তোমরা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সুইজারল্যান্ডেই পড়াশোনা করিস, কিন্তু এখন না। ইন্টার শেষ কর, তারপর তুই সুইজারল্যান্ড যাস, কেউ আটকাবে না। ঠিক আছে, আর মাত্র 2 বছর, তারপরে আমি সুইজারল্যান্ড যাব। তুমি সব ব্যবস্থা করে রেখো। সে হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা বলে দিবা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রাতে নাইম হাসানও একজন ডাক্তার। তিনি অনেক রাত করে বাড়ি ফিরেন।
বাড়ি ফিরে নিজের কন্যার সুইজারল্যান্ড যাওয়ার বিষয়ে জানতে পারেন। তৎক্ষণাৎ দিবাকে ডেকে পাঠালেন। দিবা এসে বাবার পাশে বসে। নঈম হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বলেন, তোমাকে কেউ কিছু বলেছে নাকি মামুনি? তুমি হঠাৎ করে সুইজারল্যান্ড পড়ার সিদ্ধান্ত নিলে কেন? আমার কিছু হয়নি আব্বু, আমি সত্যি সুইজারল্যান্ডে পড়তে চাই। ঠিক আছে আম্মু, তাই হবে। আমার মামুনি সুইজারল্যান্ডই পড়বে, তবে তুমি আগে ইন্টার শেষ করো। ততদিনে আস্তে আস্তে তোমার ভিসা পাসপোর্ট সব রেডি করে নিব, চিন্তা করো না। ঠিক আছে আব্বু, তুমি খুব ভালো। লাভ ইউ আব্বু। তুমিও আমার লক্ষ্মী মেয়ে, কখনো আব্বুর কাছ থেকে কিছু লুকিও না। আব্বু তো তোমার বন্ধুর মতো, তাই না? হ্যাঁ, তুমি তো আমার বন্ধুই। তুমি, ভাইয়া, আম্মু তিনজনই আমার বন্ধু, আর তাহি তো আছেই। বলেই পাশে বসা মা বাবা ও ভাইকে জড়িয়ে ধরল দিবা। নিষ্প্রভ হেসে বলে নাক টেনে দিল, তারপর বলল, আমার লক্ষ্মী বোনটা। দিবা নিষ্প্রভের চুল টেনে দিয়ে বলল, আমার সোনা ভাইয়াটা। প্রচণ্ড বাতাস বইছে, সাথে এক রমণীর অবাধ্য চুলগুলো উড়ছে। প্রচণ্ড ঠান্ডায় সবার জমে যাওয়ার অবস্থা, কিন্তু তার সেদিকে হুঁশ নেই। সে তো তার জীবনের সমীকরণ মিলাতে ব্যস্ত। আজ 5 বছর হয়ে গেছে আমি আপনার শহর ছেড়ে সুদূর প্রবাসে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছিলাম। কতদিন আপনাকে সামনাসামনি দেখি না ইঞ্জিনিয়ার সাহেব। আপনাকে না পাওয়ার দহন আমাকে প্রতিটা মুহূর্তে পোড়ায়। আর কয়েকটা দিন তারপরে আমি আবারও আসছি আপনার আমার সেই শহরে, যে শহরে আপনার প্রেমে আসক্ত হয়েছিলাম। জানেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি না আর কাউকে ভালোবাসতে পারিনি। ভিন দেশে এসে অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু কাউকে ভালো লাগেনি। আমি তো এক আপনিতে আসক্ত, অন্য কাউকে ভালো লাগবে কি করে বলুন? অথচ আপনি আমার ভালোবাসাকে আবেগের বয়সের ভুল মনে করে পায়ে ঠেলে দিলেন। কি হতো একটু ভালোবাসলে? কেন আমাকে ভালোবাসলেন না আপনি? কেন 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 ইঞ্জিনিয়ার সাহেব? চিৎকার করে কাঁদছে দিবা। চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। ইন বাংলাদেশ। অন্ধকার ঘরে বসে এক দৃষ্টিতে একটি ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে তীব্র। ছবিটি তার প্রেয়সীর, যাকে সে না বুঝে নিজের ইচ্ছেতে দূরে ঠেলে দিয়েছে। যার ভালোবাসা বুঝতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল বলে তার থেকে দূরে, অনেক দূরে তার প্রেয়সীর অবস্থান করছে। আমাকে আরও কিছুদিন সুযোগ দিতে দিবা, তাহলে তো আমাদের এভাবে আলাদা হতে হতো না। আমি মানছি আমি ভুল করেছিলাম, তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তাই বলে তুমি এমন শাস্তি দিবে আমায়? শাস্তি যখন দিবে কাছ থেকে শাস্তি দিতে, কিন্তু তুমি তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলে। আমি যে তোমার অপেক্ষায় আছি দিবা, কবে আসবে তুমি? কবে আমার অপেক্ষার অবসান ঘটবে? তোমার ইঞ্জিনিয়ার সাহেব তোমার অপেক্ষায়, জান পাখি। প্লিজ তাড়াতাড়ি চলে আসো। মোবাইলের শব্দে ধ্যান ভাঙে তীব্রের। চোখের পানি মুছে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিনে জলজল করছে আয়াত মাহমুদ। নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে কানে তুলে নেয় তীব্র। ওপাশ থেকে আয়াত আনন্দ সহিত বলে, কেমন আছিস দোস্ত? তোর আর নিষ্প্রভের খবর কিরে? শোন, তোকে একটা গুড নিউজ দিতে কল দিয়েছি। আমি কয়েকদিনের ভিতরে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ ব্রেক করছি। ও আচ্ছা, ভালো তো। তুই কি খুশি হসনি আমার আসার কথা শুনে? খুশি হব না কেন? কতদিন পরে তোকে সামনাসামনি দেখব। সেই যে কলেজ শেষ করে প্রবাসে পাড়ি জমালি, আর কতদিন বাদে তোকে দেখব। আমি তো সো এক্সাইটেড। তোর জন্য সারপ্রাইজ আছে দোস্ত। কি সারপ্রাইজ? বলা যাবে না, তবে নিষ্প্রভ জানে, বাট তোকে বলতে নিষেধ করেছে। তুই সেইটা শুনলে খুব খুশি হবি। কি বলবি তো? না রে, বলা যাবে না। আমি বাংলাদেশে ব্রেক করলেই সারপ্রাইজ পাবি। আচ্ছা ঠিক আছে। ওকে দোস্ত, ভালো থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে তীব্র আবারও তার প্রেয়সীর ছবি নিয়ে অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। বিকাল 4টা। শহরের একটি রেস্টুরেন্টে বসে আছে নিষ্প্রভ, সাথে তার একজন সহযোগী ডাক্তার উর্মিলা শেখ। দুজনেই খাওয়া দাওয়া করতে এসেছে। গুরুত্বপূর্ণ ডিউটি থাকায় দুজনেই বিজি ছিল, তাই কারোরই দুপুরে খাওয়া হয়নি। যদিও নিষ্প্রভ আসতে চায়নি, কিন্তু উর্মিলা জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে খাবার এসে গেছে। দুজনেই হালকা কথা বলছে আর খাবার খাচ্ছে। এদিকে সারাদিন একটা বিষয়ের কেস তদন্তের জন্য ছোটাছুটি করতে হয়েছে তাহিকে, তাই তারও খাওয়া হয়নি। সেও একই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছে। খাবার অর্ডার দিয়ে বসে চারিদিকে চোখ বোলাচ্ছিল। তখনই তার চোখ পড়ে একটা টেবিলে খেতে বসা নিষ্প্রভের দিকে। চোখ ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তখনই আবার চোখ পড়ে নিষ্প্রভের সাথে বসা রমণীর দিকে। খাবার খেতে খেতে উর্মিলার ঠোঁটের পাশে খাবার লেগে গিয়েছিল। নিষ্প্রভ ইশারা করে বুঝাচ্ছিল, কিন্তু বুঝছিল না উর্মিলা। তাই নিষ্প্রভ নিজেই টিস্যু দিয়ে ঠোঁটের কোণা মুছে দেয়। এমন দৃশ্য দেখে সহ্য হলো না তাহির। কেউ যেন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে।
বড় বড় পায়ে নিষ্প্রবদের দিকে তেড়ে এলো। এসেই নিষ্প্রবের ছাটের গলায় ধরে টেনে তুলল। আকস্মিক তাহির আগমনে চমকে যায় নিষ্প্রব। সেই সাথে তার কলার ধরে টেনে তোলায় রাগান্বিত ও বিস্মিত দৃষ্টিতে তাহির দিকে তাকায়। কিছু বলবে তার আগে তাহি কলার ঝাঁকিয়ে প্রশ্ন করে, কে এই মেয়ে? কি সম্পর্ক আপনাদের? কলার ধরার জন্য এমনিতেই রেগেছিল নিষ্প্রব। তার উপর তাহির প্রশ্নের রাগটা যেন বেড়ে গেল। কোনো কিছু না ভেবেই বলল। দ্বিগুণ রেগে তাহি বলল, যাই হোক, তোমার কি? কে তুমি? আর তোমার সাহস কি করে হলো আমার কলার ধরার? যেই হোক মানে কি? আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আপনি এই মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে একসাথে কি করছেন? যাই করি, তোমার তাতে কি? আর আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। কোন অধিকারে তুমি আমাকে প্রশ্ন করছো? ততক্ষণে নিষ্প্রবের কলার ছেড়ে দিয়েছে তাহি। নিষ্প্রবের কথা শেষ হতেই স্মিত এসে বলে, সত্যি তো আমি আপনার কে? আমিও না পাগল হয়ে গেছি, কি করছি নিজেও জানি না। সরি ডাক্তার সাহেব, আমি শুধু শুধু আপনাদের ডিস্টার্ব করলাম। আই এক্সট্রিমলি সরি। বলেই দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তাহি। এতক্ষণ ধরে উর্মিলা নীরব দর্শকের মতো সব দেখছিল। নিষ্প্রবের দিকে তাকিয়ে অপরাধী সুরে বলল, সরি স্যার, আমার জন্য আপনার আর ম্যামের মধ্যে ঝামেলা হলো। আর আপনিই বা কেন ম্যামকে কথা শোনালেন? নিজের ভালোবাসার মানুষের সাথে কোনো অন্য ব্যক্তিকে কখনোই কেউ সহ্য করে না। তাচ্ছিল্য হেসে নিষ্প্রব বলে, ভালোবাসার মানুষ? ভুল উর্মিলা, আমি ওর ভালোবাসার মানুষ নই। আমি শুধু ওকে এতদিন ধরে ভালোবেসে এসেছি। ও কখনোই আমাকে ভালোবাসেনি, আর না কখনো বাসবে। ও হলো পাথর দিয়ে তৈরি, তাই তো এত বছর ধরে ওর পিছে ঘুরেও ওর মনে নিজের জন্য অনুভূতি জন্মাতে পারিনি। কে বলল পারেননি? আপনি পেরেছেন ওনার মনে ভালোবাসা জন্মাতে। না উর্মিলা, সেটা যদি হতো তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে খুশি কেউ হতো না। আমি ঠিকই বলছি স্যার, আপনি সত্যি ওনার মনে ভালোবাসা জন্মাতে পেরেছেন। তা না হলে ভাবুন আপনাকে আমার সাথে দেখে কীরকম রিয়্যাক্ট করেছেন। মানে তিনি জেলাস ফিল করেছেন। জেলাস আর তাহি? এটা আমার বিশ্বাস হয় না। হয়তো কোনো কারণে এমন করেছে, আর ও তো আমাকে দেখতেই পারে না। না স্যার, তাহি ম্যাম সত্যি আপনাতে আসক্ত, সেটা আমি ওনার চোখে দেখেছি। একটা মেয়ে কখনো বিনা কারণে চোখের জল ফেলে না। চোখের জল? হ্যাঁ স্যার, আপনি হয়তো খেয়াল করেননি, তবে আমি খেয়াল করেছি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাম আঙুল দিয়ে চোখের কোনা মুছছেন। কি? তার মানে তাহিও আমায়? হ্যাঁ স্যার, আপনি জলদি যান, ম্যাম হয়তো খুব কষ্ট পেয়েছেন। নিষ্প্রবের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। তার শ্যামা পাখিও তাকে ভালোবাসে। এখনো বিশ্বাস হচ্ছে না, তবে তাকে শিওর হতে হবে। তাই তাড়াতাড়ি বিল মিটিয়ে উর্মিলা থেকে বিদায় নিয়ে তাহির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তাহির বাসার সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রব। যাবে কি যাবে না ভাবছে। সবকিছু ভেবে শেষে ঠিক করলো সে যাবে। নিজের রুমে বসে কিছু কেসের ফাইল দেখছিল তাহি। তখনই কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসবে ভেবে পাই না তাহি। উঠে গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড় করে ভিতরে ঢুকে গেল নিষ্প্রব। তাহি রুমে গিয়ে বিছানায় আরাম করে শুয়ে পড়ল। এদিকে তাহি বিস্মিত হলেও সেটা প্রকাশ করে না। দরজা লাগিয়ে নিজের রুমের দিকে আসে। নিষ্প্রব তার বিছানায় শুয়ে আছে। আপনি আমার বাসায় কেন এসেছেন? আর আমার বিছানাতেই বা শুয়ে পড়লেন কেন? সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুতেই নিষ্প্রবের চোখে ঘুম ধরা দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, এমনি এসেছি, আমার খুব ঘুম পাচ্ছে। প্লিজ ডিস্টার্ব করো না। মামার বাড়ি আপনার নাকি? একটা অবিবাহিত মেয়ের বাসায় ঢুকে তারই বেডরুমে শুয়ে আছে। অবিবাহিত মেয়েটি আমার হবু বউ, আমি আসতেই পারি। আর আমার বউয়ের তো আমি ছাড়া কেউ নেই, তাই আমাকেই তার খেয়াল রাখার জন্য আসতেই হবে। আর তুমি এত কথা বলছো কেন? আসো, এর আগে থেকেই বউয়ের দায়িত্ব পালনের প্র্যাকটিস করো। আমার চুলগুলো টেনে দাও। কোনো কথা না বলে তাহি নিষ্প্রবের মাথার কাছে গিয়ে বসলো। সে চাইলে এখন রেস্টুরেন্টের বিষয় নিয়ে ঝগড়া করতে পারে, কিন্তু নিষ্প্রব ক্লান্ত তাই কিছু বলল না। নিশ্চুপ হয়ে বসে নিষ্প্রবের চুল টানতে লাগলো। হঠাৎ করে নিষ্প্রব নিজের মাথা তাহির কোলে তুলে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় অপ্রস্তুত হলো তাহি। আর তাহির সুরসুরি অনেক বেশি, তাই লাফ দিয়ে সরে আসতে চেয়েছিল। তার আগেই নিষ্প্রব আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে। সুরসুরি আর চরম অস্বস্তি নিয়ে কাঁপতে শুরু করে তাহি। তাহিকে কাঁপতে দেখে বাঁকা হেসে নিষ্প্রব বলে, যে অফিসার ক্রিমিনালদের 12টা বাজিয়ে দেয়, সেই কিনা সামান্য কোমর জড়িয়ে ধরার কাঁপাকাঁপি শুরু করেছে।
ইন্টারেস্টিং। দেখুন। দেখাও। চুপ করুন অসভ্য ডাক্তার। আমার কোমর ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। না, ছাড়বো না। তার আগে বলো, তুমি কি আমাকে ভালোবাসো? সেটা বললে ছেড়ে দিব। পাগল নাকি? আমি আপনার মতো অসভ্য ডাক্তারকে কোন দুঃখে ভালোবাসতে যাব? স্বীকার করবে না? কি স্বীকার করব? উঠে বসে নিষ্প্রভ তাহিকে এক টানে নিজের কোলে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে উঠতে না পারে। দুই গাল ধরে বলে, একবার বলো না ভালোবাসো, প্লিজ, শুধু একবার, আর কখনো জানতে চাইবো না। নিষ্প্রভের চোখের দিকে তাকালো তাহি। নিষ্প্রভের চোখ ছলছল করছে। এই চোখের দিকে তাকিয়ে তাহি মিথ্যা বলবে কি করে? অতঃপর নিজের দুই হাত দিয়ে নিষ্প্রভের মুখ ধরে আবেগময়ী কণ্ঠে বলে ওঠে, আপনি আমার প্রতি এতগুলো বছর ধরে যে আসক্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন, আমিও আপনার সেই প্রিয় আসক্তিতে আসক্ত হয়ে গেছি ডাক্তার সাহেব। কিভাবে জানি না, শুধু বলবো আপনাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আপনিও আমার প্রিয় আসক্তি হয়ে গেছেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিষ্প্রভের। কত প্রতীক্ষার পর আজ এই কথাটি শুনতে পারল সে। হয়তো তাহি ভালোবাসি বলেনি, কিন্তু এটা না বলে নিজের অনুভূতি প্রকাশ করেছে। নিষ্প্রভের চোখে জল দেখে কিছু বলল না তাহি। সে জানে এটা তার ডাক্তার সাহেবের খুশির জল। শুধু একটা কথাই বলল, সারা জীবন শুনেছি, গল্পে পড়েছি, খুশিতে আনন্দিত হয়ে মেয়েরা চোখের জল ফেলে। আপনি প্রথম যে প্রেয়সীর মুখে তার অনুভূতি শুনে চোখের জল ফেলছে। কোনো উত্তর না দিয়েই শক্ত করে জড়িয়ে ধরল তাহিকে নিষ্প্রভ। কিছুক্ষণ সময় নিয়ে তাহিও তার ডাক্তার সাহেবের পিঠে হাত রাখল। হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে বড় বড় চোখ করে তাকায় তাহি। নিষ্প্রভ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাহির পরনে যেই টি শার্ট সেটা একটু শর্ট, তাই একটু উঁচু হলেই পেট দেখা যায়। বাসায় একা থাকায় চেঞ্জ করেনি তাহি, আর সেটাই তার কাল হয়ে দাঁড়ালো। নিষ্প্রভের চাহনি দেখে লজ্জা পেলেও প্রকাশ করলো না তাহি। ধাক্কা দিয়ে নিষ্প্রভকে বিছানায় ফেলে দিয়ে আরেকটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। চেঞ্জ করে বিছানার কাছে এসে দাঁড়ালো। নিষ্প্রভ এখনও তার দিকেই তাকিয়ে আছে। চোখ মুখ কুচকে তাহি বলে, অসভ্য ডাক্তার, এভাবে তাকিয়ে আছেন কেন? শব্দ করে হেসে ওঠে নিষ্প্রভ। এতে তাহির রাগ হুড়মুড় করে বেড়ে যায়। বিছানায় উঠে নিষ্প্রভের চুল টেনে ধরে ঝাঁকাতে থাকে। আহ, কি করছো তাহি? চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি তো সোনা। ব্যথা পাওয়ার জন্যই এভাবে ধরেছি। আর আমাকে পছাবে? মাথা নাড়িয়ে ইনোসেন্ট নিষ্পাপ বাচ্চাদের মতো করে নিষ্প্রভ বলে। না। তাহি ছেড়ে দেয়। সেই সুযোগে নিষ্প্রভ তাহির হাত টেনে ধরে শুয়ে দেয়। নিজেও উপরে উঠে যায়। এত দ্রুত সব ঘটল যে বুঝতে সময় লাগলো তাহির। বুঝতে পেরে নিষ্প্রভের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহির চাহনিতে নিষ্প্রভ কিছু না বলেই বাঁকা হাসলো। অর্থাৎ আমার চুল টানার জন্য শাস্তি পেতে হবে তোমায়, তাও আবার রোমান্টিক শাস্তি। নিষ্প্রভের ইঙ্গিত বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করলো তাহি। নিষ্প্রভ কি করবে তার আগেই সে টেনে নিষ্প্রভের উপরে উঠে যায়। কি? এবার কি করবে? কি করব? আমি তো ভালো ছেলে, করবে তো তুমি। চুপ, অসভ্য ডাক্তার। বলে উঠে যায় তাহি। নিষ্প্রভের দিকে তাকিয়ে বলে, নিজের বাসায় যান। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো, থাকি না কিছুক্ষণ। ঠিক আছে, থাকুন, আমি কিছু ফাইল দেখব, আমাকে ডিস্টার্ব করবেন না। মাথা নাড়ালো নিষ্প্রভ। মানে সে করবে না? সকাল 10:30। হসপিটালে নিজের চেম্বারের ভিতরে ঢুকতে গিয়ে দরজার দিকে চোখ পড়তেই চোখ বড় বড় হয়ে যায় নিষ্প্রভের। দরজার মধ্যে সাদা একটা কাগজ আঠা দিয়ে লাগানো, তার মধ্যে বড় বড় করে লেখা, অবিবাহিত মেয়েদের প্রবেশ নিষেধ। আশেপাশে তাকালো নিষ্প্রভ। তখনই তার সামনের দিকে তাহিকে তার দিকেই আসতে দেখে চোখে চোখ পড়তেই চোখ মারে তাহি। একের পর এক বিস্ময় ঘটনা ঘটছে, যা নিষ্প্রভের হজম করতে কষ্ট হচ্ছে। তাই নিষ্প্রভের সামনে এসে বলল, কি হলো? এখানে দাঁড়িয়ে থাকবেন? আপনার চেম্বারে প্রথম এলাম, বসতে বলবেন না আমায়? মাথা নাড়িয়ে নিষ্প্রভ চেম্বারের ভিতরে ঢুকে হাই পাওয়ার দিয়ে এসি ছেড়ে চেয়ারে বসলো। শীতের মধ্যেও তার গরম লাগছে। যার এরকম একটা দস্যি রানী আছে তার এমনই হবে। নিজেকে স্বাভাবিক করে নিষ্প্রভ বলে, বাহিরের দরজায় কি লিখেছো এসব? কেন, দেখতে পান না নাকি? দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু কি? আমি যা বলেছি তাই হবে। নো অবিবাহিত মহিলাগণ। আপনি কোনো অবিবাহিত মেয়েদের দেখতে পারবেন না। এমনি চিকিৎসা কোনো সমস্যা নেই, কিন্তু চেম্বারের ভিতরে আসতে পারবে না।
আচ্ছা ঠিক আছে ম্যাম, কিন্তু গার্ডিয়ান নিয়ে তো ঢুকতে পারবে? হুম, সেটাই করতে পারে, কিন্তু খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো আমি ছাড়া সব মেয়ে আপনার বোন হয়, মনে রাখবে। টান দিয়ে তাহিকে নিজের কোলে বসিয়ে বলল। এইরকমই তো চেয়েছিলাম। তুমিও আমার প্রতি আসক্ত হয়ে গেলে শ্যামা পাখি। এই আসক্তি থেকে তোমার মুক্তি নেই। আমি মুক্তি পেতেও চাই না ডাক্তার সাহেব। নিষ্প্রবদের বাসায় সবাই একসাথে বসে আছে। মূলত কারণটা হলো আজ দিবা আসছে। একটু আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে। নিষ্প্রব গিয়েছে একমাত্র বোনকে এগিয়ে আনতে। তীব্রের চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। কবে সে তার প্রেয়সীকে দেখতে পারবে? আচ্ছা, তার প্রেয়সীকে তাকে ক্ষমা করে দিবে নাকি দূরে ঠেলে দিবে? না, তীব্র জানে তার প্রেয়সী তাকে কত ভালোবাসে। সে কখনোই তীব্রের থেকে দূরে যাবে না, কখনো না। তাহিরও একই অবস্থা। কত বছর পর নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখবে। যদিও মোবাইলে ভিডিও কলে দেখা হতো, কিন্তু সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কি এক? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রয়িং রুমের দরজা দিয়ে হাতে ব্যাগ নিয়ে ঢুকলো নিষ্প্রভ। ওর পিছনে এসে ঢুকলো আয়াত। তারপরই দিবা এসে পা রাখে নিজের বাড়িতে। প্রথমেই দিবা চারিদিকে চোখ বুলিয়ে নেয়। তীব্রের দিকে তার চোখ আটকে যায়। কতদিন পরে সে তার ইঞ্জিনিয়ার সাহেবকে দেখছে। আগের থেকে কিছুটা শুকিয়ে গেছে। তীব্রও একইভাবে দিবার দিকে তাকিয়ে আছে। এত বছরের না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। দিবা তীব্রের থেকে চোখ সরিয়ে মা বাবার দিকে এগিয়ে যায়। এতদিন পরে নিজের একমাত্র রাজকন্যাকে দেখে বুকে জড়িয়ে ধরেন নাইম হাসান। কেমন আছে আমার আম্মুটা? ভালো আছি বাবা, তোমাদের দেখে এখন আরও ভালো লাগছে। দিয়া হাসান হাত বাড়িয়ে দিলেন। দিবা তৎক্ষণাৎ বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে। তাহির দিকে এগিয়ে যায় দিবা। তাহি মুখ ফিরিয়ে নেয়। তাহির দিকে তাকিয়ে মুচকি এসে বলে, কিরে আর কত অভিমান করে থাকবি? আমি তো চলেই এসেছি। এবার দুজন মিলে সারা শহর ঘুরবো। সরি দোস্ত, ক্ষমা করে দে। আমার সত্যিই তোর কথা শোনা উচিত ছিল, কিন্তু ততক্ষণে আমি সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তাই চেয়েও তো আর তোর সাথে পড়তে পারতাম না। আমিও তোকে ভার্সিটি লাইফে মিস করেছি, যেমন তুই মিস করেছিস। বলেই দিবা জড়িয়ে ধরলো তাহিকে। তাহিও সব অভিমান ভুলে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আমাকে কি কারোর চোখে পড়ছে না? আমি কি চলে যাব? আমাকে কারোর চোখে পড়বে কেন? আমি তো কারো কেউ লাগি না। থাকো তোমরা, আমি বরং চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না। বলেই মুখ গোমড়া করে আয়াত। নিষ্প্রভ হেসে বলে, তোকে কেন চোখে পড়বে না? তোকে তো প্রথমেই এয়ারপোর্টে জড়িয়ে ধরেছি। আরে তোর কথা বলছি নাকি? আর কারো চোখে কি আমাকে দেখে না, নাকি দেখেও না দেখার ভান করে থাকে? তীব্র হেসে এগিয়ে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরে বলে, সরি দোস্ত, কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। এখন তোদের দেখে আরও ভালো লাগছে। তোকে বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ আছে? হ্যাঁ বলেছিলি তো, কোথায় আমার সারপ্রাইজ? তুই না সবসময় বলতি তোর একটা কিউট মিষ্টি ভাবি চাই, তাই জন্য তোর ভাবিকে সাথে নিয়ে এলাম। হোয়াট, রিয়েলি? কোথায় ভাবি? কোথায় সে? দেখা করবি না আমার সাথে? আরে দেখবো কি, তুই তো তাকে চিনিস খুব ভালো করে, আর তার সাথে তোর ইতিমধ্যেই দেখা হয়ে গেছে। কি বলছিস ইয়ার? কে সে? কোথায়? আমি তো তাকে দেখতে পেলাম না। আই অ্যাম সো এক্সাইটেড ইয়ার। প্লিজ জলদি ভাবিকে সামনে আসতে বল। দিবা। আয়াতের ডাকে দিবা তাকাতেই ইশারা করে আয়াত বলে, এটাই তোর ভাবি, যাকে দেখার জন্য তুই এত উতলা হচ্ছিলি। দিবানি হাসান, মাই উডবি। তীব্রের পৃথিবী থমকে গেল। 2 পা পিছিয়ে গেল সে। অবাক হয়ে তাকিয়ে আছে দিবানির দিকে। দিবানিও অবাক, কারণ সে এসবের কিছুই জানে না। তবে আয়াতের সাথে সুইজারল্যান্ডেই পরিচয় হয়েছিল তার। আয়াতি পরিচয় শেষে বলেছিল সে নিষ্প্রভদের বেস্ট ফ্রেন্ড, আর নিষ্প্রভ বলেছিল একা আসার দরকার নেই। তাই আয়াতের সাথেই বাংলাদেশে এসেছে। কিন্তু আয়াতের সাথে তার বিয়ে ঠিক হলো কবে, কখন? অবাক দৃষ্টি নিয়ে মা বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে দিবা। দিবার চাহনি দেখে দিবার বাবা বলেন, জানি তুমি অবাক হয়েছ আম্মু, তবে আয়াত খুব ভালো ছেলে। আমার আর তোমার মায়ের পছন্দ হয়েছে, তাই আয়াতকে বলেছি তোমার পছন্দ হলেই বিয়ে হবে, তার আগে নয়। তোমাকে আমরা জোর করব না কোনো কিছুতে। তুমি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে তোমাকে আমাদের পছন্দ কিনা জানিও। তোমার খুশি আমাদের খুশি। যাও উপরে যাও, ফ্রেশ হয়ে নাও। দিবা তীব্রের দিকে এক পলক তাকালো। তীব্রের চোখের ভাষা বুঝতে সময় লাগলো না দিবার। তাহির কাছ থেকে তীব্রের পাগলামি সম্পর্কে জেনেছে। সে পারবে না তার ইঞ্জিনিয়ার সাহেবকে এত বড় শাস্তি দিতে। সেও তীব্রকে খুব ভালোবাসে। তীব্রের দিকে তাকিয়ে দেখে, চোখ দিয়ে ইশারা করে দিবা মাথা নাড়িয়ে না বুঝালো।
তীব্র ছলছল চোখে দিবার দিকে তাকিয়েই হাসলো। তার দিবানি দাঁড়িয়ে আছে, মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানালো। রাত প্রায় 1টার কাছাকাছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে দিবা, তাহি, আয়াত, তীব্র। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে অনেক আগেই। হঠাৎ মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। ব্যালকনি নিচে উকি দিয়ে তাকালো দিবা। তখনই তীব্র হাত বাড়িয়ে দিল। অবাক হয়ে দিবা তাকিয়ে আছে তীব্রের দিকে। তীব্রের ফিসফিস শব্দে হুঁশ ফিরে। তীব্রকে টেনে তুলে ব্যালকনিতে এক টানা কয়েকবার শ্বাস ছাড়ে তীব্র। তারপর দিবার দিকে তাকায়। দিবাও তার দিকে তাকিয়ে আছে। দেরি না করে দিবাকে জড়িয়ে ধরল তীব্র, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। দিবাও জড়িয়ে ধরল। দুজনেরই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিকে কারো হুঁশ নেই। তারা নিজেরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কেউ আলাদা না করতে পারে। আর অনেকক্ষণ পরে দিবার মনে হলো তার উচিত তীব্রের উপর অভিমান করে মুখ ফিরিয়ে নেওয়া, অভিমান করে থাকা। তা না করে সে তীব্রকে জড়িয়ে ধরেছে। তীব্রকে জোর করে ছাড়িয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়ায় দিবা। তীব্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি চাই আপনার? এত রাতে আমার ব্যালকনিতে দিয়ে এলেন কেন? তো কি করব, এটা ছাড়া তো কোনো উপায় নেই। তোমাকে এতদিন পরে দেখে নিজেকে ঠিক রাখা খুব কঠিন হয়ে পড়ছিল, তাই চলে এসেছি। কেন? আমি কে হয় আপনার? যান না আপনার কাজিনের কাছে। ঠোঁট প্রসারিত করে হাসলো তীব্র। দিবাকে টান দিয়ে নিজের দিকে টেনে আনলো, দু গাল ধরে বলল, আর কত শাস্তি দিবে জান? আমার থেকে দূরে গিয়ে অনেক পুড়িয়েছ, সব হজম করেছি, এখন আর দূরত্ব মানব না। আপনি তো বলেছিলেন আপনার থেকে দূরে থাকতে। সেটা বলেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি আমিও তোমাকে ভালোবেসে ফেলবো। তুমি যখন 2 বছর আমাকে ইগনোর করলে, তখনই নিজের অনুভূতি সম্পর্কে জানতে পারি আমি। সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে প্রপোজ করব, কিন্তু তার আগে তুমি পাড়ি জমিয়েছিলে সুইজারল্যান্ডে। তুমি জানো সেদিন আমি চিৎকার করে কেঁদেছিলাম। প্রতিদিন নিয়ম করে তোমার ছবির দিকে তাকিয়ে কথা বলেছি, কত শত অভিযোগ করেছি, উন্মাদের মতো তোমাকে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি তো আমাকে শাস্তি দিতে চলে গিয়েছিলে। কেন এত দেরি করলেন আমাকে ভালোবাসতে? তাহলে তো আর এতদিন কষ্ট পেতে হতো না। সরি জান, আমি সব কিছুর জন্য সরি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি শেষ হয়ে যাব। আমি বাবা মাকে বলবো আমি তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি। চুপ, একদম না, খুন করে ফেলবো। তুমি শুধু আমার, বলো না, তুমি শুধু আমার, বলো দিবানি, বলো। তীব্র কেঁদে দিয়েছে। তীব্রের কান্না দেখে দিবানি নিজেকে শক্ত রাখতে পারল না, নিজেও কেঁদে দিল। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, আমি শুধুই আপনার আর আপনিও শুধুই আমার ইঞ্জিনিয়ার সাহেব। চোখের জল নিয়েও হেসে ওঠে তীব্র। পাশে থাকা চেয়ারে বসে দিবানিকে কোলে নিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। দিবানিও গলা জড়িয়ে ধরে, তীব্রের কাঁধে মাথা রাখে। দুজনেরই দৃষ্টি একে অপরের দিকে। এত বছরের না দেখা তৃষ্ণা মিটাচ্ছে। আর দূর আকাশ থেকে চাঁদও বুঝি তাদের দেখছে। চারিদিকে বাতাস বইছে, ভোরের আলো ছড়াচ্ছে ধরণীতে। ফট করে চোখ খুলে তাকালো তীব্র। কাল রাত দুজনকে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল। দিবার দিকে তাকিয়ে চোখ ফেরানো দায়ী হয়ে যাচ্ছে তীব্রের কাছে। ঘুমন্ত মানুষকে এত সুন্দর লাগে সেটা সে দিবানিকে না দেখলে বুঝতে পারতো না। আস্তে আস্তে দিবাকে ডাক দিল, কানের কাছে মুখ নিয়ে বলল, জান উঠো, সকাল হয়ে গেছে। কেউ তোমাকে আমাকে এভাবে দেখলে খারাপ ভাববে। হালকা নড়ে চড়ে আবারও শান্তিতে ঘুমাচ্ছে দিবা। তীব্র হতাশ শ্বাস ছাড়ে। তারপর দিবাকে কোলে নিয়ে ব্যালকনি থেকে রুমে এসে বিছানায় শুয়ে দেয়। কপালে গাঢ় ভালোবাসার স্পর্শ দিয়ে ব্যালকনির দিকে চলে যেতে নেবে, তখনই দিবা হাত টেনে ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে দিবার উপরে গিয়ে পড়ে তীব্র। দিবা তো ঘুম ভাতি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলল, আমি তো শুধু আপনাকে আটকাতে চেয়েছিলাম, বুঝিনি এমন হয়ে যাবে। হে হে করে হাসার চেষ্টা করলো দিবা। তীব্র ঠোঁট কামড়ে হেসে দিবার গলায় মুখ ডুবিয়ে দেয়। কেঁপে উঠে দিবা তীব্রের শার্ট খামছে ধরে কাপা কাপা কণ্ঠে বলে, কি করছেন কি আপনি? মুখ তুলে তীব্র দিবার দিকে তাকায়, আদুরে ভঙ্গিতে বলে, এখন একটু অল্প আদর করলে কি খুব ক্ষতি হবে জান? বেশি না, অল্পই করব। এমন আবদার দিবা ফেলতে পারবে কি করে? কিছু না বলেই জড়িয়ে ধরে তীব্রকে। নিজের থেকে দিবাকে ছাড়িয়ে দিবা 2 হাত বিছানায় চেপে ধরে তীব্র। দিবানি মাথা নিচু করে আছে। তাকাও আমার দিকে। দিবা তবুও মাথা না তুলে আরো নুয়ে যায়। তীব্র মুচকি এসে দিবার গলায় আবারও মুখ ডুবিয়ে দেয়। কেঁপে উঠে দিবা। তীব্রের শার্ট ও চুল খামছে ধরে। গাঢ় চুম্বন দিয়ে মুখ তুলে দিবার দিকে তাকায় তীব্র। দিবা এবার তার দিকেই তাকিয়ে আছে। দেরি না করে দুজনের উষ্ঠদয় মিলিয়ে দেয় তীব্র। দিবা প্রথমে নিজেকে সামলে নেয়,
তারপর নিজেও তাল মেলাতে থাকে। হঠাৎ করেই তীব্র ছেড়ে দেয় দিবাকে, কিন্তু দিবা ছাড়েনি। তীব্রকে কাছে টেনে নিয়ে উষ্ণদয় মিলিত করে দেয়। এটাই তো চেয়েছিল তীব্র। অনেকক্ষণ পরে দিবা ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। দিবা লজ্জায় তীব্রের বুকে মুখ লুকায়। হালকা হেসে তীব্র বলে, এবার তো ছাড়ো যান, আমাকে তো যেতে হবে। দিবা ছেড়ে দেয়। তীব্র আবারও দিবার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। দিবা দেরি না করে নিজেও তীব্রের কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রাপ্তির হাসি হেসে তীব্র ব্যালকনি দিয়ে চলে যায়। বালিশে মুখ লুকায় দিবা। তখনই তার ফোন বেজে ওঠে। তাহি কল করেছে। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। মূলত তাহি কল করেছিল আজ তারা সবাই বিকালের দিকে ঘুরতে বেরোবে। সবাই বলতে নিষ্প্রভ, তাহি, দিবা, তীব্র, আয়াত, আর কেউ থাকবে কিনা সেটা আপাতত জানা নেই। সময় আসলে দেখা যাবে কে যায়। বিকাল 5টা। নিষ্প্রভের সাথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে দিবা। মূলত তারা আর বাকি জনদের জন্য অপেক্ষা করছে। সবাই এলে একসাথে হালকা নাস্তা করে তারপর ঘুরবে। কিছুক্ষণের মাঝেই তীব্রের বাইক এসে থামলো। বাইকের পিছনে আয়াত আছে। বাইক থামিয়ে নেমে এগিয়ে এলো তারা। আজ ছেলেরা সবাই কালো পরেছে। নিষ্প্রভ কালো শার্ট, কালো প্যান্ট, আয়াত তীব্র একই। দিবা কালো ও সাদের মধ্যে শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। তীব্র তো চোখই ফিরাতে পারছে না। তোমাকে খুব সুন্দর লাগছে দিবা। আয়াতের কথায় তীব্রের ধ্যান ভাঙে। সে দিবার দিকে তবুও তাকিয়ে আছে। হালকা হেসে দিবা উত্তর দেয়, ধন্যবাদ ভাইয়া। আয়াত সৌজন্যমূলক হেসে নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায়। তীব্র একটু দিবার দিকে গা ঘেঁষে দাঁড়ায়। দিবার হাত ধরে সবার সামনেই লুকিয়ে চুমু দেয় হাতের পাতায়। কেউ না দেখলে আয়াত ঠিকই দেখে নেয়। সে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ সে আগেই কিছুটা আন্দাজ করতে পেরেছিল। হালকা হেসে নিষ্প্রভের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে শাড়ি পরতে কে বলেছে? তীব্রের কথায় মন খারাপ হয় দিবার। মুখ গোমরা করে বলে, কেন সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না মানে? আমার তো ইচ্ছে করছে তোমাকে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে। আমাকে পাগল করার জন্য এমন করেছো, তাই না? হ্যাঁ, আপনাকে পাগল করার জন্যই শাড়ি পরেছি, যাতে আর কোনো মেয়ের দিকে কখনো না তাকান। আপনার চোখ সবসময় আমার দিকেই থাকবে, অন্য কারোর দিকে তাকাবেন না, খুন করে ফেলবো। ফিস ফিস করে তীব্র ও দিবা কথা বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাহির এন্ট্রি হয়। বাইক নিয়ে এসে নিষ্প্রভদের সামনে থামায়। চারিদিকের মানুষ হা করে তাকিয়ে আছে। তাহির বাইক থেকে নামার স্টাইল জোস। ঠোঁট কামড়ে হাসে নিষ্প্রভ। ততক্ষণে তাহি ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এসেই দিবার দিকে এগিয়ে যায়। তাহিকে দেখেই দিবা মুখ গোমরা করে নেয়। তাহিও কালো পড়েছে। আবার নতুন কি, সবসময় তো কালো পরে। শ্যামলা রঙের হলেও কালো খুব মানায় তাহিকে। কালো শার্ট, কালো প্যান্ট, উপরে জ্যাকেট, ব্ল্যাক শু, সানগ্লাস গলায় ঝোলানো, ঠিক যেন নিষ্প্রভ, তীব্র ও আয়াত পড়েছে। দিবার মুখ গোমরা করতে দেখে হালকা হাসে তাহি। দিবা বলেছিল শাড়ি পরতে, কিন্তু তাহি তো তাহি। দিবার গোমরা মুখে হাসি ফুটানোর জন্য তাহি প্রথমেই জড়িয়ে ধরে দিবাকে, কিন্তু তবুও দিবা মুখ গোমরা করেই আছে। দিবার কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে তাহি বলে, আমি কিন্তু জানি তুই আর তীব্র ভাইয়া যে তলে তলে হেলিকপ্টার চালাস। ফিসফিস করে বললেও তীব্র পাশে তাকাই শুনে ফেলে। তীব্র দিবার দিকে তাকিয়ে মুচকি হাসে। দিবাও ঠোঁট কামড়ে হেসে লজ্জায় মাথা নিচু করে নেয়। সরে হেসে তাহি বলে, যাক, মহারানীর মুখে হাসি ফুটেছে। কি নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায় তাহি। না তাকিয়েই বলে, ব্যাপার ডাক্তার সাহেব, আপনি এত চুপচাপ? মৌনতার জন্য ডিগ্রি করবেন নাকি? অবশ্য আপনি চাইলে আমি নোবেল দিতে পারি, নিবেন? তাহি এমন করে বলেছে যে নিষ্প্রভ ছাড়া সবাই হেসে দিয়েছে। শুধু নিষ্প্রভই হাসেনি, কটমট করে তাহির দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের রাগকে পাত্তা না দিয়ে তাহি বলল, এভাবে কি দেখছেন? আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? নিষ্প্রভ কিছু না বলে চুপচাপ গোমরা মুখ করে রাস্তার দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের এমন করার কারণ হলো দিবার মতো সেও তাহিকে শাড়ি পরতে বলেছে, কিন্তু তাহি শাড়ি পরেনি। তাহি নিষ্প্রভের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। কিছু বলবে তখনই উর্মিলা এসে তাদের সামনে দাঁড়ায়। উর্মিলা এসে কিছুক্ষণ নিষ্প্রভের সাথে কথা বলে বুঝতে পারে তারা ঘুরবে, আর উর্মিলাও ঘুরতে বেরিয়েছিল। তাই নিষ্প্রভ তাদের সাথে ঘোরার জন্য উর্মিলাকে অফার দেয়। উর্মিলাও রাজি হয়ে যায়। এদিকে তাহির রাগ সপ্তম আসমানে। চোখ দিয়েই উর্মিলা ও নিষ্প্রভকে ভস্ম করে দিবে এমন। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে উর্মিলা। উর্মিলা নিষ্প্রভের কথায় হালকা হেসে ধন্যবাদ দেয়। এদিকে তাহির রাগ দ্বিগুণ বাড়ানোর জন্য নিষ্প্রভের উর্মিলাকে উদ্দেশ্য করে প্রশংসা করা কথাটাই যথেষ্ট ছিল।
রাগে তাহি নিষ্প্রবের হাতটা ছেড়ে দিয়ে নিষ্প্রবকে ধাক্কা মারে। তাতে নিষ্প্রব উর্মিলাকে নিয়ে একটুর জন্য পড়ে যেত, কিন্তু আয়াত ধরে নেয়। রাগে নিষ্প্রব তাহিকে সবার সামনে থাপ্পড় মারে। এতে সবাই অবাক হয়ে যায়, সাথে নিষ্প্রব নিজেও। সে এটা কি করলো? নিষ্প্রবের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল তাহি। বাইকের কাছে গিয়ে হেলমেট হাতে নিয়ে পরে নিল। এর কারণটা কেউ বুঝেনি, তবে নিষ্প্রব বুঝেছে। তাহি কাউকে চোখের পানি দেখাতে চায় না। এই মেয়েটা এত স্ট্রং, নিজের অনুভূতি কষ্ট লুকিয়ে রাখতে পছন্দ করে। আর সে কিনা নিজেই তার পাখিটাকে কষ্ট দিল। নিজেকে নিজের খুন করতে ইচ্ছে করছে নিষ্প্রবের। চলো সবাই রেস্টুরেন্টের ভিতরে হালকা নাস্তা করে রওনা দিতে হবে তো। আয়াতের কথায় সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। তাহি গিয়ে এক কোণায় বসে পড়ে, ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিষ্প্রব অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তাহির দিকে। সবাই হালকা নাস্তা করে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। কে কার বাইক নিয়ে যাবে সেটা সবাই ভাবছে। সুযোগ বুঝে নিষ্প্রব বলে, শোনো আয়াত, তুই উর্মিলাকে নিয়ে আমার বাইকে, আর তীব্র তুই দিবাকে নিয়ে তোর বাইকে নিয়ে আয়। আর তুই কিসে আসবি? তীব্রের কথায় নিষ্প্রব হালকা হেসে বলে, তাহির বাইক দিয়ে তাহির সাথে যাব। আয়াত আর উর্মিলা সবার আগে চলে যায়। তারপর তীব্রের বাইকে উঠে বসে দিবা। দু হাত দিয়ে তীব্রকে জড়িয়ে ধরে। হালকা হেসে তীব্র বাইক স্টার্ট দিয়ে আয়াতকে ফলো করে চলে যায়। অবশেষে নিষ্প্রব গিয়ে তাহির বাইকে তাহির পিছনে বসে পড়ে। পিছন থেকে তাহির কোমর জড়িয়ে ধরে। ছাড়ুন। না, ছাড়বো না। দেখুন। দেখাও। কটমট করে তাহি পিছন ফিরে নিষ্প্রবের দিকে তাকায়। সেই সুযোগে নিষ্প্রব তাহির দুই গাল ধরে বলে, ক্ষমা করে দাও জান, আমি সরি। আই এম সরি। আমি তোমাকে তখন চর মারতে চাইনি। তুমি ধাক্কা দেওয়ায় আমি উর্মিলার ওপর পড়ে যেতাম, তাই আমার রাগ উঠে গেছিল। প্লিজ পাখিটি, রাগ করে থেকো না। এই দেখো কান ধরছি, আর কখনো কোনো মেয়ের প্রশংসা করব না। কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ছাড়ে তাহি। নিষ্প্রব আবার বলে, প্লিজ সোনা, কথা বলো, এভাবে মুখ ফিরিয়ে নিও না। একটা কথা কি জানেন ডাক্তার সাহেব, কিছু কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গিয়ে সবাই ভাবে সেই জিনিসটা তো আমারই থাকবে, যাই হয়ে যাক না কেন সেটা আমারই থাকবে। তবে কেউ এটা চিন্তা করে না সব কিছুর মেয়াদ আছে, যেমন একটা মানুষেরও সহ্য শক্তি কষ্ট আছে। নিষ্প্রব খুব ভালোভাবেই বুঝতে পারছে সে কতটা কষ্ট দিয়েছে তাহিকে। কোনো কিছু না ভেবেই তাহিকে দু হাত দিয়ে ঝাপটে ধরে নিষ্প্রব। প্লিজ পাখি, তুমি কষ্ট পেও না। আমি খুবই সরি, আর কখনো এমন হবে না। আমি চর মারতে কষ্ট পাইনি ডাক্তার সাহেব। আপনি আমার সামনে অন্য কারোর প্রশংসা করেছেন, সেটা আমার কলিজায় গিয়ে লেগেছে। আর হবে না সোনা, প্লিজ সরি তো, আর হবে না। তোমাকে আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে বলবো না। তোমার যেটাতে কমফর্ট ফিল হয় সেটা পড়ো। তাহি আর কিছু না বলে বাইক স্টার্ট দেয়। নিষ্প্রব বুঝতে পারে তার পাখির অভিমান কমেনি এখনো। জঙ্গলের মতো জায়গাটা, এক সাইডে পাহাড়। সেই পাহাড়েই উঠছে সবাই। পাহাড়ের উপরে সেই সূর্যি মামার ডুবে যাওয়া দেখছে সবাই। কি সুন্দর সেই দৃশ্য। ইতিমধ্যেই দিবা অনেক পিক তুলে ফেলেছে, সাথে তীব্রর সাথেও কাপল পিক তো আছেই। দিবার হাসি মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তীব্র। এই মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছে সে, কত অবহেলা করেছে। আচমকা দিবাকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তীব্র। হকচকিয়ে তাকায় দিবা, ফিসফিস করে বলে, আরে কি করছেন? সবাই আছে তো, দেখে ফেললে কি ভাববে? যাই ভাবুক, আমার এখন প্রেম পাচ্ছে, আমি এখন তোমার সাথে প্রেম করব। কি তাই বলে এখন? আরে এখানে আমার নিজের বড় ভাই আছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় দিবা। মুখ গোমরা করে তাকিয়ে রয় তীব্র। সে বুঝতে পারছে তাকে খুব শীঘ্রই বিয়ে করতে হবে। এভাবে আর কতদিন লুকিয়ে প্রেম করবে? দিবা ঠিকই বলেছে, নিষ্প্রব দেখলে মান সম্মান থাকবে না। আর তীব্রই বা কী জবাব দিবে? বন্ধুর বোনের সাথে যেহেতু প্রেম করছে, খুব তাড়াতাড়ি বিয়ে করতেই হবে, নাহলে পাছে নিষ্প্রব জেনে গেলে ভুল বুঝবে। এতে বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে পারে। আচমকা দিবা হাত ধরে টানায় ভাবনা থেকে বের হয় তীব্র। হালকা হেসে আবারও দিবাকে পিক তুলে দিতে থাকে। তার হবু বউ এখন তাকে ক্যামেরাম্যান বানিয়েছে। এক দৃষ্টিতে সন্ধ্যার আকাশ দেখতে ব্যস্ত ছিল উর্মিলা। তখনই আয়াত তার পাশে এসে বলে, মিস উর্মিলা, আপনি চাইলে আমি আপনার ক্যামেরাম্যান হতে পারি। ধন্যবাদ দিয়ে নিজের ফোন আয়াতের দিকে এগিয়ে দেয় উর্মিলা। তারাও ব্যস্ত হয়ে পড়ে ছবি তুলতে।
দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তাহি। নিষ্প্রভ তার পিছনেই দাঁড়িয়ে আছে, মূলত অভিমান ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু তাহি তো তাহি। আচমকা নিষ্প্রভ তাহির হাত দুটো পকেট থেকে টান দিয়ে বের করে মেলে ধরে, সাথে নিজের হাতও। পিছন থেকে তাহির সাথে একেবারে মিশে হাত মেলে দাঁড়িয়ে থাকে। ছবি তুলতে থাকা আয়াতকে ইশারা দিয়ে বুঝায় তাদের এই মুহূর্তে ছবি তুলতে। আয়াতও বন্ধুর ইশারা বুঝতে পেরে ছবি তুলে নেয়। আর কত অভিমান করে থাকবে আমার দস্যি রানী? আমি অভিমান করিনি, ছাড়ুন, আমাকে সবাই দেখছে। দেখুক, তুমি যদি এবার না হাসো তো আমি সবার সামনে তোমাকে কিস করব। তাও আমাদের ফার্স্ট কিস হবে এটা। চোখ বড় বড় করে থাকায় তাহি কটমট করে বলে, চুপ করুন সভ্য ডাক্তার, মুখে লাগাম টানুন। না, আমি চুপ করব না। তুমি যদি না হাসো তাহলে আমি সত্যি কিস করব। কি হলো, হাসবে না তো? ঠিক আছে, আমি তোমাকে এখন সবার সামনে কিস করব, তাও আমাদের ফার্স্ট কিস। যদিও আমি চাইনি বিয়ের আগে এইসব কিস টিস করতে। বলেই নিষ্প্রভ নিজের মুখ এগিয়ে নিতে থাকে তাহির দিকে। তৎক্ষণাৎ তাহি নিষ্প্রভকে জড়িয়ে ধরে। প্রাপ্তির হাসি হাসে নিষ্প্রভ। কি, তোমাকে বলেছি হাসতে আর তুমি জড়িয়ে ধরেছো? নট ব্যাড, তবে হাসতেও হবে। দেখি হাসো তো একটু। ঠোঁট কামড়ে হাসে তাহি। সে হাসি দেখে নিষ্প্রভ বুকে হাত দিয়ে বলে, হাই মে মার যাওয়া। এবার ঠোঁট প্রসারিত করে হাসে তাহি। নিষ্প্রভ হেসে তাহির হাত নিজের হাতের মুঠোয় নেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে, যদিও তাদের হাসির শব্দ নেই, যাকে বলে নিঃশব্দের হাসি। ভালোবাসি তাহি পাখি। হুম কি হুম? হুম কি হুম? তুমিও বলো। হুম কি বলবো? ভালোবাসি বলো। আপনি আমার সব অপূর্ণতার মাঝে পূর্ণতার একটা সাহেব। আপনি আমার সব অপ্রাপ্তির মধ্য সেরা প্রাপ্তি। তবুও বলবে না ভালোবাসি? ভালোবাসি নিপ্রভ, ভালোবাসি ডাক্তার সাহেব, খুব ভালোবাসি। মুগ্ধ হয় নিষ্প্রভ তাহির মুখে প্রথমবার নিজের নাম ও ভালোবাসি শুনে। ইস, নিষ্প্রভের তো ইচ্ছে করছে সব বাধা নিয়ম ভেঙে তাহিকে নিয়ে অজানাতে পাড়ি জমাতে, কোনো দূর অজানাই হারিয়ে যেতে। অনেকটা সময় কেটে গেছে। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। পাহাড় থেকে নেমে জঙ্গলের পাশ দিয়ে নামতে থাকে সবাই। তখনই একটা অদ্ভুত শব্দ সবার কানে আসে। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ একটি মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই হাঁকচকিয়ে যায়। শব্দের উৎস খুঁজতে খুঁজতে তাহি বলে, মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে চিৎকার আসছে, কেউ বিপদে পড়েছে, আমি যাচ্ছি। বলেই তাহি জঙ্গলের ভিতরের দিকে দৌড়ে যেতে থাকে। নিষ্প্রভা পিছু পিছু দৌড়ে যায়। বাকিরাও তাদের পিছে দৌড়ে যেতে থাকে। জঙ্গলের বেশ ভিতরেই চলে এসেছে সবাই। চারিদিকে অন্ধকার, ফোনের লাইট অন করা সবার। চারিদিকে তাকিয়ে কারো চোখে কিছু পড়ছে না, কিন্তু কিছুক্ষণ আগেই তো কারো চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। ভয়ে দিবা তীব্রের হাত খামছে ধরে, সবার দিকে তাকিয়ে বলে, চলো আমরা চলে যাই, না হলে যে কোনো বিপদ হতে পারে। চোখ মুখ শক্ত করে তাহি বলে, এভাবে কি করে যেতে পারি? কেউ অবশ্যই বিপদে পড়েছে। চারিদিকে লাইট মারো, দেখো কিছু দেখা যায় কিনা। সবাই আবারও চারিদিকে লাইট দিয়ে দেখতে থাকে। তাহি চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তখনই ওর কানে শব্দ ভেসে আসে। সাধারণত কেউ মুখ চেপে ধরে রাখলে এরকম শব্দ বের হয় মুখ থেকে। বিচক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারিপাশে চোখ ঘুরিয়ে দেখে নেয়। যেহেতু তাহি একজন সিআইডি অফিসার, তাই সবসময় পিস্তল সাথে থাকে। তবে সেটা কারো চোখে পড়ার মতো নয়। খুব সাবধানে পিস্তল বের করে তাহি। সবাই তাহির হাতে পিস্তল দেখে ভড়কে যায়। তাহি ইশারায় চুপ থাকতে বলে আর ওর পিছনে আসতে বলে। পিস্তল ধরে খুব সাবধানের সহিত জঙ্গলের আরও গভীরে ঢুকতে থাকে তাহি। পিছনে বাকি সবাই। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো, আমি আবার যেদিক দিয়ে এখানে এসেছি মানে পিছনটা আবার ঘুরে আসছি। বলিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই পা বাড়ায় তাহি। নিষ্প্রভ পিছন পিছন আসে। তাহি সামনের দিকে যাওয়ার সময় কাউকে সরে যেতে দেখেছে। আবারও চারিদিকে চোখ বুলায় তাহি। চারিপাশটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। নিস্তব্ধতা গ্রাস করেছে। একটি মোটা গাছের পিছনে কারো পা দেখতে পায় তাহি। সাবধানের সহিত এগিয়ে যায়। গাছটার সামনে গিয়ে পিস্তল তাক করে লুকিয়ে থাকা ব্যক্তির উপর। ততক্ষণে নিষ্প্রভ চলে এসেছে। একটি মেয়ের মুখ চেপে ধরে রেখেছে কোনো ব্যক্তি। অন্ধকারে কারো মুখই স্পষ্ট নয়। পিস্তল তাক করে তাহি বলে, ছাড়ো মেয়েটিকে,
মেয়েটির মুখ ছেড়ে দেয় ব্যক্তিটি। ছাড়া পাওয়া মেয়েটি হাঁপাতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নেয়। মুখ চেপে ধরা ব্যক্তিটি শার্টের কলার ধরে ঝাঁকিয়ে তাহির প্রশ্ন করে, হু আর ইউ? আর একটা মেয়েকে এভাবে মুখ চেপে ধরে লুকিয়েই বা কেন ছিলে? বিশ্বাস করুন, আমরা কিছু করিনি। আর আমরা দুজন লুকিয়েছিলাম যাতে কেউ আমাদের দেখতে না পারে। আর আলিশার মুখ চেপে ধরেছিলাম কারণ ও বেশি কথা বলে। যদি ধরা পড়ে যায় তাহলে ওরা আমাদের মেরে ফেলতো। হ্যাঁ, আনন্দ ঠিকই বলেছে। আসলে আমরা ওই খারাপ লোকগুলোর থেকে বাঁচার জন্য এভাবে লুকিয়েছিলাম। সন্দিহান হয়ে প্রশ্ন করে তাহি। তাহলে চিৎকারের আওয়াজে ভেসে আসছিল সেটা কার? সেটা আমারই। ওরা আমাকে ধরে ফেলেছিল, তাই চিৎকার করেছিলাম। পরে আনান আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে গভীরে চলে আসে, আর আমরা এভাবে লুকিয়ে থাকি। তোমরা যাদের কথা বলছো কে তারা? আর তোমাদেরই বা কেন অ্যাটাক করেছিল? আমরা দুজনেই গোয়েন্দার ইনভেস্টিগার। এখানকার অনেক মানুষই থানায় কমপ্লেন করতো এখানে মানুষ উধাও হয়ে যায়। পরে কয়েকদিন পরে লাশ পাওয়া যায়। সব লাশেরই চোখ, কিডনি, হার্টগুলো থাকে না, মানে তাদের এগুলো নিয়ে নেয়। হোয়াট? কতদিন ধরে এমন ঘটেছে? অনেক দিন ধরেই। এখানের পুলিশরা কোনো পদক্ষেপ নেয়নি বা তদন্ত করেনি? করিয়েছিল, তবে কেউই কোনো কিছু বের করতে পারেনি। আমরা তো এই কেসই এর জন্য আজ এই জঙ্গলে এসেছিলাম, মানে এই জায়গায় প্রতিটি জায়গা দেখতে চেয়েছিলাম, তাই জঙ্গলেও ঢুকে পড়ি। বাকি কথা পরে শুনবো, আগে তোমরা চলো। নিষ্প্রভ গিয়ে বাকি সবাইকে নিয়ে আসে। সবাই একসাথে সাবধানে জঙ্গলের ভিতর থেকে বের হয়। তাহি আনানো আলিশার ফোন নাম্বার নিয়ে নেয়। কাল তারা দেখা করবে, তারপর বাকিটা জানবে। আপাতত সবাই বাড়ির দিকে রওনা দেয়। সবার মনে একটাই চিন্তা, কে বা কারা এমন করতে পারে। তাহির মনেও একই ভাবনা, কোনো অবৈধ ব্যবসায়ী বা খারাপ কাজের সাথে যুক্ত এমন লোকেরা এসব করছে। তারা হয়তো এগুলো বিক্রি করে। নিষ্প্রভ দিবাকে নিয়ে বাড়ি চলে যায়। তীব্র ও আয়াতও চলে যায়। রয়ে যায় উর্মিলা ও তাহি। তাহি কোনো দ্বিধা ছাড়াই বলে, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। বিনা বাক্যে তাহির বাইকে উঠে যায় উর্মিলা। সে ভয় পেয়ে আছে জঙ্গলের ঘটনাটা নিয়ে। ভয় পাচ্ছ? তাহির প্রশ্নে উর্মিলা ঢোক গিলে আমতা আমতা করে বলে, কিছুটা। ভয় পেও না, এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের চারিদিকে, তবে সব ঘটনার সঠিক তদন্ত হয় না। আমি এখানের এই কেসটার দায়িত্ব নিব। সে তো নেবেই, তুমি তো একজন আইনের রক্ষক, আর তুমি যথেষ্ট সাহসী। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দেয় তাহি। উর্মিলাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসার দিকে রওনা হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে তাহি। তারা যে জায়গায় গিয়েছিল সেই জায়গাটা সাধারণ একটা গ্রাম। গ্রামটির নাম মির্জাপুর, কাল্পনিক। মির্জা বংশের জমিদার বাড়ি এখনও রয়েছে সেখানে। আর জঙ্গলে জমিদার বাড়ির কয়েক রাস্তার পরেই অবস্থান করছে। হালকা খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেই তাহি। তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ডাক্তার সাহেব নামটি জলজল করছে। স্মিত হেসে তাহি কল রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে নিষ্প্রভ বলে, কি করছেন মহারানী? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, যেভাবে জঙ্গলে দৌড়েছো, বাপরে। আমার দস্যি রানী কিছুই ভয় পায় না। কত সাহসী হবে আমার বউ, ভাবতেই গর্ব হয় আমার। এত গর্ব করে লাভ নেই, ঘুমান। ঘুমালে শরীর সুস্থ হবে। ঘুম তো আসবে না মহারানী, তোমাকে খুব শীঘ্রই আমার করে নিয়ে আসবো। তখন সারাক্ষণ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি তো ভেবে রেখেছি, বিয়ে করে 1 সপ্তাহ দরজা জানলা খুলবো না। চুপ কর নসভ্য ডাক্তার, আপনার ঘুম না পেলে আমার ঘুম পেয়েছে। রাখছি, ভালো থাক, গুড নাইট, আল্লাহ হাফেজ। আরে আরে, শুনবে তো আমার কথা। ধুর, কল কেটে দিল। কি আর করার, যাই আমিও ঘুমাই। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নিষ্প্রভ। মনে মনে বলে, কবে যে কোলবালিশের জায়গায় তুমি থাকবে বউ। আচ্ছা, আমি কি লুচু হয়ে যাচ্ছি? আগে তো এসব ভাবতাম না। ছি, তাহি ঠিকই বলে, অসভ্য ডাক্তার হয়ে যাচ্ছি। আরে তাতে কি, আমি তো শুধু তাহির ক্ষেত্রেই একটু এমন করি। আমার বউ, আমি যা ইচ্ছে করব, আরও লুচু, পুরোটা হব। কিন্তু আমার বউ চাই। কবে যে মহারানী বুঝবে। এইসব ভাবনা চিন্তা করতে করতে ঘুমের রাজ্যে তলিয়ে যায় নিষ্প্রভ। সকাল 10:30টার কাছাকাছি।
ক্যাফেতে বসে আছে আলিশা ও আনান। মূলত তারা তাহির জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটে তাহির। তাহির এসে বসে টুকটাক কথা বলে কফি অর্ডার করে। কফি এলে কফিতে এক চুমুক দিয়ে বলে, এবার বলা শুরু করো, কি কি জানো তোমরা আর কি কি ইনফরমেশন কালেক্ট করেছো? মির্জাপুরের নাম সাধারণত মির্জা জমিদারের কারণেই হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি মির্জাবাড়ি জমিদার বেঁচে নেই, তবে ওনার বংশধর মানে 2 ছেলে, আবার তাদের ছেলে মেয়ে আছে। তারা কেউই জমিদার বাড়িতে থাকে না, সবাই শহরের বাড়িতে বানিয়ে বসবাস করে, শহরে বাড়ি বানিয়ে বসবাস করছে। তবে বছরে বছরে তারা একবার সবাই একসাথে মির্জা বাড়িতে হাজির হয়, তখন সবাই একসাথে মিলে সময় কাটায়। মির্জা জমিদারের 2 সন্তান, আরিফ মির্জা ও আরিয়ান মির্জা। আরিফ মির্জার এক ছেলে আছে। কি নাম সেই বিজনেসম্যানের? আরাধ্য মির্জা আরিফ মির্জার একমাত্র সন্তান। আরিয়ান মির্জারও ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। আরাফ মির্জা ও মেয়ে আরিশা মির্জা। আরাধ্য মির্জা তার বাবা মাকেও নিয়ে ঢাকার মিরপুরে নিজের বাড়িতে থাকেন। আরাফ মির্জার মানে নিজের বোনও বাবাকে নিয়ে তিনি আরাধ্য মির্জার বাড়ির পাশেই বাড়ি বানিয়েছে, সেখানেই থাকে। তবে তিনি বিদেশে বেশি যাতায়াত করেন। কেন করেন সেটা জানতে চাইলে আরাফ মির্জা বলেছেন তিনি ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়া আসা করেন বেশি। তবে মজার ব্যাপার হলো সেখানে আরাধ্য মির্জা এত বড় ব্যবসায়ী হয়েও মাসে একবারও বিদেশে যান কিনা সন্দেহ। মানে তিনি সবকিছু অনলাইনই করেন, বিদেশে বেশি যান না। সেখানে আরাধ্য মির্জা থেকে ব্যবসার তুলনায় একটু নিচুতে। সেখানে আরাফ মির্জা এতবার বিদেশে যাতায়াত করে। আরাফ মির্জার কোনো রেকর্ড আছে, মানে থানায় বা আইনি কোনো রেকর্ড? হ্যাঁ আছে। প্রায় 2 বছর আগে আরাফ মির্জার ব্যবসায়িক মাল বহন করার ট্রাকে ড্রাগস পাওয়া গেছে। পরে তিনি বললেন এগুলো তাকে ফাঁসানোর জন্য তার কোনো শত্রু করেছে, আর পরে এসব নিয়ে কোনো ঘাটাঘাটি হয়নি। টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছিলেন। ধন্যবাদ। আমি খুব শীঘ্রই এই কেসের দায়িত্ব নিব, আর আমার সাথে তোমরা দুজনও থাকবে। শিওর ম্যাম, আমরা আপনার সাথে এই কেসে কাজ করতে চাই। তো ওই কথাই রইল, মোবাইলে যোগাযোগ হবে। আমি 2 দিনের ভেতর পারমিশন নিয়ে এই কেস নিয়ে তদন্তর কাজে নামব। তোমাদের জানাবো। ভালো থেকো। জি ম্যাম, আপনিও।